আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? আমরা আমাদের একাডেমিক ক্লাস চ্যাপ্টার ৮ যেটা পড়াশোনা করতেছিলাম অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া ৮ম শ্রেণীর, সেটার পার্ট 1টা এখান থেকে শেষ হয়েছিল এবং পার্ট 2টা এক্সাক্ট এই জায়গা থেকেই শুরু হবে। সো পার্ট 2 এর মধ্যে আমরা ইনশাআল্লাহ চ্যাপ্টারটাকে সাম আপ করে ফেলব। ঠিক আছে? তো পার্ট 1 এর ভিতরে দেখো যা আমরা পড়ছিলাম তা যদি জাস্ট একটা রিক্যাপ দেই তোমাদেরকে, তাহলে তুমি দেখতে পাবা আমরা এখানে বিভিন্ন এমসিকিউ সলভ করার পর থেকে এই কাজকামগুলা করলাম। এগুলা থিওরি পড়লাম। তারপরে রাসায়নিক সমীকরণ কিভাবে লিখতে হয় না লিখতে হয় A to Z জিনিসপাতি দেখেছি। যৌগমূলক আলাদা করে পড়ানোর চেষ্টা করা হয়েছে। কোন যৌগ কার সাথে কিভাবে বিক্রিয়া করবে, যোজনীর হিসাব নিকাশগুলো কেমন হবে, A to Z দেখানোর চেষ্টা করা হয়েছে। সো এরপরে আমরা মেইনলি যে জায়গার ভিতরে চলে যাব সেটা হচ্ছে আমাদের পার্ট 2 এবং এই পার্ট 2 এর মধ্যে আমরা 3টা কনসেপ্ট ইনশাআল্লাহ পড়াশোনা করার চেষ্টা করব। 3টা কনসেপ্টের ভিতরে প্রথমেই যেটা চলে আসে, হ্যাঁ, 3টা কনসেপ্টের মধ্যে কনসেপ্ট ১ যেটা খুব সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়া বলতে পারো, হ্যাঁ? তো এই প্রশমন বিক্রিয়াতেই কেবলমাত্র তোমাদের বিক্রিয়ার তাপের রূপান্তর দেখানো হয়েছে। বিক্রিয়ার তাপশক্তি রূপান্তর। বিক্রিয়ায় তাপশক্তি রূপান্তর। তাপশক্তি রূপান্তর। তাপশক্তি রূপান্তর। বুঝছো? এই প্রশমন বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়ার তাপশক্তির রূপান্তর এইটা দেখানো হয়েছে। আচ্ছা, নেক্সট যদি আমি সেকেন্ড অপশনটার কথা বলি, সেকেন্ড এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বিক্রিয়ার তাপশক্তির রূপান্তর, এটা আমরা দেখব। ড্রাই সেল, ওর ভিতরে কি রিঅ্যাকশন হয়? শুষ্ক কোষ। তুমি সিম্পল চিন্তা করো, তুমি যে বাসায় একটা ব্যাটারি ব্যবহার করো সেখানে কি আলাপ আলোচনাগুলো হয় বা সেখানে কি কাজকামগুলো হয় সেটা, হ্যাঁ, শুষ্ক কোষ। এরপরে থার্ড সেটা হচ্ছে শুষ্ক কোষের মতন আবার তরল কোষও হয়, হ্যাঁ। তো এটাকে আমরা তরল কোষ বলি না, আমরা তড়িৎ বিশ্লেষণ বলি। তা আমরা সেটাও অল্প স্বল্প দেখার বা বোঝার চেষ্টা করব। আসলে এই জিনিসপাতিগুলা বোঝার জন্য না অনেক কিছুই আসলে জানা লাগে, হ্যাঁ। তো যতটুক অ্যাটলিস্ট আমাদের এই ক্লাস 8 পর্যন্ত জানা জরুরি, ম্যান্ডেটরি, মাস্ট, ততটুকু আমরা ইনশাল্লাহ শেখার চেষ্টা করব এবং কিছুটা অ্যাডভান্স তো আসলে থাকবেই। ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক। ফার্স্টেই দেখো আমাদের কনসেপ্টটা যেটা বলতেছে রাসায়নিক বিক্রিয়ায় তাপশক্তির রূপান্তর, এটাই হচ্ছে এখানকার কনসেপ্ট বলতেছে। তো এখানে দুটো উদাহরণ দেওয়া আছে। উদাহরণটা যদি তুমি লক্ষ্য করো দেখবা লেবুর রসে থাকে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড। আমরা একটা কনসেপ্ট জানলাম, এটা অনেকে আবার জানতামও, যে লেবুর রসে অ্যাসিড তো থাকেই। লেবুর রসে অ্যাসিড, কোন অ্যাসিড থাকে বলো তো? সাইট্রিক অ্যাসিড। কি থাকে? সাইট্রিক অ্যাসিড। এখন এখানে আরেকটা জিনিস, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিডের এক্সাক্ট সংজ্ঞা কি, মানে কাকে তুমি অ্যাসিড বলবো আসলে? এটা তুমি নবম দশম সেই না, এটা তুমি হচ্ছে অম্ল ক্ষার একটা অধ্যায়টা আছে না, ওই অধ্যায়টাতে আরো ডিটেইলড আকারে পাবা। সমস্যা নেই, এখানেও কিছুটা পাবা। তো আমরা অ্যাসিড সম্পর্কে যদি একটু কথা বলি, তাহলে সেটা হচ্ছে বেসিক্যালি যে আসলে আমাদের হাইড্রোজেন আয়ন দান করতে পারে সেই হচ্ছে আমাদের অ্যাসিড। হাইড্রোজেন আয়নটাকে যে দান করতে পারে, হোক এটা তরলে, হোক এটা গ্যাসীয় অবস্থায়, হোক এটা কঠিন অবস্থায়, সেটা ডাজেন্ট বদার, হাইড্রোজেন আয়নটাকে দান করতে হবে, তাহলে সেটা হবে আমার একটা অ্যাসিড হিসেবে কাজ করবে। অ্যাসিড নরমালি হয় হচ্ছে টক স্বাদযুক্ত, হ্যাঁ। আর অ্যাসিডের যদি আর কিছু বৈশিষ্ট্য বলো, তাহলে অ্যাসিড মেইনলি আমাদের নীল লিটমাসকে লাল করতে পারে। ঠিক আছে? এই যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস বৈশিষ্ট্য তুমি পাচ্ছ, এরাই হচ্ছে মেইনলি অ্যাসিড, হ্যাঁ। অ্যাসিড যেরকম একজন আছে, অ্যাসিডের এক্সাক্ট বিপরীতধর্মী একজন আছে, তাকে বলে আমরা হচ্ছে মেইনলি ক্ষারক, হ্যাঁ। বেজ, অ্যাসিডের এক্সাক্ট বিপরীত যে, তাকে আমরা বলি হচ্ছে কি? ক্ষারক। ঠিক আছে? আচ্ছা, তো ওই ক্ষার আর ক্ষারক একটু ডিফারেন্স আছে, কিন্তু একেবারে স্লাইড একটু ডিফারেন্স আছে, ওটা আমরা ওই জায়গাতে যেয়ে পড়ি, এখন দরকার নেই। আমরা বুঝলাম যে অ্যাসিডের কথা বলা হচ্ছে। এর সাথে বেকিং সোডা যখন বিক্রিয়া করতেছি আমরা, এই যে এখানে যে বেকিং সোডার কথা বলতেছি, ভাই বেকিং সোডাটা কিন্তু হচ্ছে আবার ক্ষারক। এটাকে কি বলতেছি আমরা? ক্ষারক। অ্যাসিড হচ্ছে এই, এটার এক্সাক্ট বিপরীত হচ্ছে ক্ষারক। তো এরকম যখন অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করা হবে, তখন ওই বিক্রিয়াটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বা প্রশমন বিক্রিয়া। তাহলে আমরা এখানে একটা জিনিস পেলাম, প্রশমন বিক্রিয়া, এবং প্রশমন বিক্রিয়াতে প্রচুর তাপ উৎপন্ন হয়। প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, বা যেটাকে আমরা বলি নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, কথা কি ক্লিয়ার? প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। ওকে, ডান। এখন এই যে সাইট্রিক অ্যাসিডের কথা বললাম না, এই সাইট্রিক অ্যাসিডের সংকেতটা তুমি কি জানো? গুগল করলেই পারবা আশা করি, বাট স্টিল আমি তোমাকে একটু লিখে দিই, তুমি দেখে রাখো, তোমার এটা খুব বেশি কাজে লাগবে এরকম না। বাট যাই হোক, লেবুর রসে কি থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। নর্মালি ফলমূলের মধ্যে কোনো না কোনো আর কি অ্যাসিড থাকে, হুম।
প্রায় লেবুর রসে থাকে, টমেটোতে থাকে, তেঁতুলে থাকে, থাকে না এগুলা? কি কি অ্যাসিড? এটার ওই লিস্টে যে এটা আরো ভালো পাবা। সাইট্রিক অ্যাসিডটা হচ্ছে 3টা হাইড্রোক্সিল মানে কার্বক্সিলিক গ্রুপযুক্ত একটা অ্যাসিড, 3টা কার্বক্সিলিক গ্রুপযুক্ত একটা অ্যাসিড, বুঝছো? এই যে একটা 2টা কার্বক্সিলিক গ্রুপ দিলাম, আর একটা আছে ভাই, এই যে 3টা কার্বক্সিলিক গ্রুপযুক্ত একটা অ্যাসিড। দেখো তো কয়টা কার্বন হয়েছে? 6টা কার্বন হয়েছে না? হ্যাঁ, 6টা কার্বন হয়েছে। তো এটার সংকেতটা হচ্ছে আসলে এরকম যে কার্বন হচ্ছে আমাদের 6টা, হাইড্রোজেন হচ্ছে আমাদের 1 2 3 4 আর 4 8টা, অক্সিজেন বোধহয় 7টা, 2 4 6 7 7টা। এটা হচ্ছে আমাদের সংকেত, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের গাঠনিক সংকেত। তো এই যে প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন যেটা বললাম, সেটা সবসময় কার কার মধ্যেকার বিক্রিয়া হবে? অম্ল এবং ক্ষারের মধ্যেকার বিক্রিয়া হবে। মানে যখনই একজন অম্ল বা অ্যাসিড, হ্যাঁ, এবং একটা ক্ষারকের বিক্রিয়া হবে, তখন এই বিক্রিয়াটাকে আমরা প্রশমন বিক্রিয়া বলবো। এবং এই বিক্রিয়ার একটা ফিক্সড প্রোডাক্ট আছে। এই বিক্রিয়াটা খুব দ্রুত গতিতে হয়, হ্যাঁ, এবং এটা একমুখী বিক্রিয়ায় সাধারণত থাকে। এবং এই বিক্রিয়ার একটা ফিক্সড প্রোডাক্ট হচ্ছে লবণ উৎপন্ন হবে প্লাস পানি উৎপন্ন হবে। এই দুইটা উৎপন্ন হবেই, লবণ উৎপন্ন হবে এবং পানি উৎপন্ন হবে, লবণ উৎপন্ন হবে এবং পানি উৎপন্ন হবে। অ্যাসিডের ভ্যারিয়াস নাম আছে, যেমন ধরো অ্যাসিডের যদি মেজর তুমি দুইটা প্রকারভেদ করতে যাও, তাহলে একটা হবে হচ্ছে জৈব অ্যাসিড, একটা হবে হচ্ছে অজৈব অ্যাসিড। সো জৈব অ্যাসিড যেগুলো, এই যে এগুলা সাইট্রিক অ্যাসিড, যে COOH গ্রুপযুক্ত কার্বক্সিলিক গ্রুপযুক্ত যে অ্যাসিডগুলো, সেগুলো হচ্ছে জৈব অ্যাসিড। বাদ বাকি যত সকল অ্যাসিড আছে সবই অজৈব অ্যাসিড, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। অজৈব অ্যাসিড সবসময় বেশি শক্তিশালী হয়, তবে অ্যাসিডের শক্তিমাত্রা অনেক কিছুর উপর নির্ভর করে, যেমন তার কনসেন্ট্রেশন কত, তার পিক মানে কে এর মান কত, পিকে এর মান কত, অনেক কিছুর উপর নির্ভর করে। ওগুলাতে আপাতত যাওয়ার দরকার নেই, জাস্ট সিম্পলি যতটুকু বলছি ততটুকু শুনো। অ্যাসিড জৈব হোক অজৈব হোক যাই হোক না কেন, অ্যাসিডের সাথে যদি ক্ষার বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে বলো? লবণ উৎপন্ন করবে, পানি উৎপন্ন করবে, প্লাস হচ্ছে তাপ শক্তি। প্লাস কি তৈরি করবে বলো তো? তাপ শক্তি। মানে এটা বিক্রিয়ার ভিতরে আমি লিখে দিলাম প্লাস তাপ শক্তি। প্লাস তাপ শক্তি হওয়ার জন্য এখানে ডেল এইচ এর মানটা হবে হচ্ছে মাইনাস, এবং এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া হয়। দেখো এখানে কনসেপ্টটা এটাই বলতেছে। এই যে এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে আর পানি তৈরি করতেছে। এই যে এক্সট্রা একটা কার্বন ডাইঅক্সাইড আসতেছে, এটা কেন বা কিভাবে আসতেছে আমি সেখানেও যাচ্ছি, একটু সময় দাও। পানি তৈরি করতেছে, দেখো বেকিং সোডা, সাইট্রিক অ্যাসিড দিয়ে হচ্ছে সোডিয়াম সাইট্রেট, লবণটা যেটা তৈরি করলো, কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি করলো, এমন। ওকে, আচ্ছা, নেক্সট যদি বলো ক্যালসিয়াম অক্সাইড অ্যাসিটিক অ্যাসিড দিয়ে ক্যালসিয়াম অ্যাসিডেট তৈরি করতেছে, পানি তৈরি করতেছে। এখানে চুন হলো ক্ষারকীয় পদার্থ। দেখো এই যে এই রিঅ্যাকশনটার কনসেপ্টটা আগে পড়ে নাও, তারপরে আমি একটা এক্সট্রা পেজ নিয়ে বাকিটুকু পড়াচ্ছি। চুন হলো ক্ষারীয় পদার্থ, অ্যাসিটিক অ্যাসিড হলো অম্লধর্মী পদার্থ। উৎপাদিত ক্যালসিয়াম অ্যাসিটেট, এই যে এটা হচ্ছে অম্লধর্মী, মানে এটা হচ্ছে আমাদের অ্যাসিড, এটা তো বুঝতেছই অম্ল, এই যে COOH গ্রুপযুক্ত, এটা জৈব অ্যাসিড, হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের ক্ষার। ক্ষার চেনার উপায় আছে না? আছে, আমি দিচ্ছি বা বলতেছি। আচ্ছা, এখানে বলতেছে এটা হচ্ছে ক্যালসিয়াম অ্যাসিডেট, যেটা সেটা হচ্ছে কি নিউট্রাল, বা এটা হইলো আমাদের নিউট্রাল, বা যেটাকে আমরা বলি এটা হচ্ছে আমাদের প্রশম পদার্থ, সাথে তৈরি করতেছে পানি। এখানে চুন হলো ক্ষারীয় পদার্থ, অ্যাসিটিক অ্যাসিড হলো অম্লধর্মী পদার্থ, আর উৎপাদিত ক্যালসিয়াম অ্যাসিটেট হলো আমাদের নিরপেক্ষ পদার্থ। এই জাতীয় বিক্রিয়ায় যেখানে বিপরীতধর্মী একে অপরের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ তৈরি করে, তাকে প্রশমন বিক্রিয়া বলে। কি বিক্রিয়া বলে? নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বা প্রশমন বিক্রিয়া। নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বা প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বা প্রশমন বিক্রিয়া। কথা কি ক্লিয়ার হয়েছে আমার? দেখো তো এখানে কি হিসাবটা এরকম বলতেছে না? এই যে অ্যাসিড, অলওয়েজ অ্যাসিডের সাথে যদি বেস রিঅ্যাকশন করে, তাহলে পানি তৈরি করতেছে এটা, আর একটা সল্ট তৈরি করতেছে, এটা ফিক্সড, এটা সব সময় তৈরি হবেই। ওকে, তাহলে আমি এখন একটু এই প্রশমন বিক্রিয়ার একটু কেচ্ছা কাহিনী বলি। তাহলে প্রশমন বিক্রিয়া, এটা নিয়ে ওই লাস্টের চ্যাপ্টারে আলাদা করে ধরো তোমাকে টাইম নিয়ে পড়তে হবে, আমরা পড়বো, ওখানেও পড়বো, এখানেও একটু যতটুকু দরকার ততটুকু শিখে ফেলি। প্রশমন বিক্রিয়া সবসময়, এটার প্রশমন বিক্রিয়া যদি আমি একেবারে মেজর থিমটা লিখতে চাই, তাহলে কি হবে বলো তো ভাইয়া? অ্যাসিড, সবসময় এখানে একটা অ্যাসিড হবে, প্লাস হচ্ছে একটা বেজ, একটা ক্ষার থাকবে, হ্যাঁ। অ্যাসিড বা অ্যাসিডের সাথে বেজ দিলাম আমি, তুমি চাইলে অ্যালকালি বলতে পারো, কোনো সমস্যা নেই। অ্যাসিড প্লাস বেজ দিয়ে সবসময় একটা প্রোডাক্ট কি তৈরি করবে বলো তো? লবণ, সল্ট প্লাস পানি। এটা হচ্ছে এই বিক্রিয়ার মেজর ফরমেশন, এটা হচ্ছে এই বিক্রিয়ার মেজর ফরমেশন, হ্যাঁ।
এটা হচ্ছে এই বিক্রিয়ার একেবারে মেজর মেজর ফরমেশন, এটা সব সময় এমন থাকবে। এখন কাহিনী হইলো যে বেসটা আছে না, বেসটা আমাদের দুই ধরনের বেস ইউজ হইতে পারে, দুই ধরনের ক্ষার ইউজ হইতে পারে, বুঝছো? আমি এই ক্ষারটা নিয়ে একটু ক্ষার ক্ষার শুনলেই মনে হয় যে কেউ কারোর উপর রাগ ঝাড়তেছে, আসলে ক্ষার নিয়ে একটু আলাপ করি। ক্ষার ক্ষার নিয়ে আলাপটা হচ্ছে ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড, এগুলাই কিন্তু ক্ষার। ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড এগুলাই মেইনলি কি আমাদের বলো তো? ক্ষার। ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড এগুলাই হচ্ছে আমাদের ক্ষার। সো ধাতব অক্সাইডকে যেমন আমি যদি বলি ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, এগুলা সবাই কিন্তু ভাই আমাদের ক্ষার। হাইড্রোক্সাইডগুলা কে কে বলো তো? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3, হ্যাঁ, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2, এই সবগুলাই কি আমাদের একেবারে টিপিক্যাল ক্ষার যাকে বলে, এগুলা ক্ষার। আবার আরো কিছু ক্ষার আছে, আরো কিছু ক্ষার আছে। আরো কিছু ক্ষারের ভিতরে আরো কিছু ক্ষার হচ্ছে ধাতব কার্বনেট বা বাইকার্বনেটও কিন্তু ক্ষার হয়। ধাতব কার্বনেট বা বাইকার্বনেট। কার্বনেট আর বাইকার্বনেট কি ছিল মনে আছে ভাই? যৌগমূলক ছিল না? এটাও কিন্তু ক্ষার, ঠিক আছে? ধাতব কার্বনেট বা বাইকার্বনেট এরাও হয় হচ্ছে ক্ষার। যেমন আমি যদি কিছু উদাহরণ দেই, যেমন ধরো হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম কার্বনেট Na2CO3, সোডিয়াম কার্বনেট। আমি যদি আরও কিছু উদাহরণ দেই তোমাকে, তাহলে তুমি পাবা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3, ক্যালসিয়াম কার্বনেট, এটাই আবার চুনা পাথর, হ্যাঁ। তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3। এই যে দেখো এই জিনিসপাতিগুলা। এখন যখন যখন ভালো করে মাথায় রাখবা, যদি আমাদের অম্ল আর ক্ষার বিক্রিয়া করে, ওখানে লবণ আর পানি উৎপন্ন হবেই, লবণ আর পানি থাকবেই অম্ল আর ক্ষার বিক্রিয়া করলে, অ্যাসিড আর বেস রিঅ্যাকশন করলে। ওই যে উপরে একেবারে ফরমেশন লিখে দিয়েছি। এখন ক্ষারটা যদি, মাথায় রাখো, ক্ষারটা যদি কার্বনেট বা বাইকার্বনেট টাইপের হয়, এই যে সেকেন্ড লাইন যদি হয়, ক্ষারটা যদি কার্বনেট বা বাইকার্বনেট হয়, তাহলে ওখানে অম্ল আর বাইকার্বনেট বা কার্বনেটের যে ক্ষার, সেটা বিক্রিয়া করে আমাদের যেমন পানি উৎপন্ন করবে এবং লবণ উৎপন্ন করবে, তার সাথে সাথে একটা এক্সট্রা কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করবে, যেটা বুদবুদ আকারে উড়ে যাবে। কথা বুঝা গেছে? তাহলে আমি তোমাকে বললাম যে অম্ল ক্ষার বিক্রিয়া, নিউট্রালাইজেশন বিক্রিয়া বা অ্যাসিড ক্ষার বিক্রিয়াতে লবণ পানি উৎপন্ন হবেই, এটা ফিক্সড, এটা বলে দিছি। যদি ক্ষারটা হাইড্রোক্সাইড বা অক্সাইড না হয়ে ধাতব কার্বনেট বা বাইকার্বনেট হয়, তখন সেখানে লবণ আর পানি তো উৎপন্ন হবেই, সাথে কি তৈরি হবে? একটা এক্সট্রা, এই যে এক্সট্রা কার্বন থাকার জন্য ভাইয়া, এক্সট্রা কার্বন থাকার জন্য একটা কার্বন ডাই অক্সাইড অণুও তৈরি হবে। ক্লিয়ার? তাহলে এবার দেখ তুই, এই যে যেটা হচ্ছে ভাইয়া, যেটা হলো তোকে দেখাই, সাইট্রিক অ্যাসিডের সাথে বেকিং সোডা। বেকিং সোডার সংকেত কি তুমি জানো? বেকিং সোডার সংকেত হচ্ছে সোডিয়াম NaHCO3, এই যে সোডিয়াম বাইকার্বনেট, এটা হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডার সাথে যদি তুমি টার্টারিক অ্যাসিড যোগ করো, তাহলে সেটা বেকিং পাউডার হয়ে যায়। ওগুলা পরে শিখো, সমস্যা নাই। তো এই যে বেকিং সোডা, এই বেকিং সোডার সাথে যখন সাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করতেছে, তখন কি হইতেছে? আসলে সোডিয়াম সাইট্রেট তৈরি করতেছে, এটাই হচ্ছে তোমার সেই সল্ট, লবণ। এটা কি? কার্বন ডাই অক্সাইড। এই যে একটা এক্সট্রা কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড তৈরি হবে বললাম না? কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে পানি। এখন সেম টু সেম একটা বিক্রিয়া দেখো তো ভাইয়া, এখানে যেটা দেখাইছি, দেখো তো এটা ক্ষারে তো আমার কার্বনেট নাই, কার্বনেট বা বাইকার্বনেট নাই, তাহলে এখানে কি কার্বন ডাই অক্সাইড তৈরি হবে? হবে না। দেখ তৈরি হয়েছে, হয় না, লবণ আর পানি তৈরি হয়েছে। বুঝা গেছে জিনিসটা? ধরতে পারা গেছে? এই হলো এখানকার হিসাব, মাথায় থাকে জানো। তাহলে আমি যদি এখন এই হিসাবটাকে একটু লিখে দিতে চাই তোমাদের জন্য, তাহলে আমরা বলবো কি, যে যদি আমাদের অম্লের ক্ষেত্রে তো কার্বনেট বাইকার্বনেটের কোনো হিসাব নেই। অম্ল তো অম্ল, জৈব অম্ল হোক অজৈব অম্ল হোক, ডাজেন্ট ফ্যাক্ট, ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার। এখানে হচ্ছে যদি আমি ক্ষার, এখানে ক্ষার দিব, বাট ক্ষারটাকে আমরা বলতেছি যে যদি এই ক্ষারটা কি হয়, কার্বনেট, কোনো ধাতব কার্বনেট বা বাইকার্বনেট হয়, কার্বনেট বা বাইকার্বনেট হয়, তাহলে জিনিসটা কি হবে বলতো? তাহলে জিনিস যেটা তৈরি হবে সেটা হচ্ছে লবণ পানি তো তৈরি হয়েছেই, ওটা কি হবে না? ওটা সব সময় তৈরি হবে, লবণ পানি প্লাস কি তৈরি হবে বলতো? কার্বন ডাই অক্সাইড গ্যাস। আর তাপ তো উৎপন্ন হইলই। ওই তাপ উৎপাদনের জন্য তুমি প্লাস তাপ শক্তি দিতে পারো, আবার ডেল এইচ দিয়ে লিখতে পারো যে ডেল এইচ এর ভ্যালুটা হচ্ছে -VE, মাইনাস ভ্যালু যুক্ত একটা ডেল এইচ বা শক্তি, এইটাও লিখতে পারো। বুঝা গেছে? ইহাও লিখতে পারো।
এই হচ্ছে এখানকার আলাপ, এটাও লেখা যায়। ক্লিয়ার? পারা যাবে? ওকে, এই হচ্ছে এখানকার প্রশমন বিক্রিয়া রিলেটেড যাবতীয় আদ্যপান্ত যতটুকু জানা দরকার। হোপসো ডান। দেখো এখানে আরেকটা প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে বলা হয়েছে এবং এখানে কিছু ইনফরমেশন জানা লাগবে, আমাদের মনে রাখা লাগবে, ওটা আমি মনে রাখাচ্ছিও, সমস্যা নাই। এটা হচ্ছে দেখো ক্যালসিয়াম অক্সাইড, ভালো করে বুঝো, এটা কেমন একটা ক্ষার, ধাতব অক্সাইড টাইপের ক্ষার, এর সাথে আমি যুক্ত করছি পানি, এটা একটা ক্ষার, ক্ষারের সাথে পানি যোগ করছি। ক্যালসিয়াম অক্সাইডটা হচ্ছে আমাদের বেসিক চুন, এখানে কয়েকটা নাম আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে চুন, হ্যাঁ, একটা হচ্ছে চুনের পানি, একটা হচ্ছে চুনা পাথর। আমাদের লাস্ট সেমিস্টারে একজন স্যার ছিলেন, উনি কথায় কথায় খালি চুনা চুনা বলতেন, যে চুনা লাগাই দিছে, ঠিক আছে, যাই হোক, তবে স্যারই শেষমেশ আমাদেরকে চুনা লাগাই দিছে। কোয়েশ্চিন মানে ভাইরে ভাই অ্যাকাউন্টিং পড়াইছিল, হ্যাঁ, তো কোয়েশ্চিনের সাইজ লিটারেলি আল্লাহর দুনিয়াতে 6 পেজ। 6, তোমরা ছোট বাচ্চা, নাহলে আমি একটা এখন শব্দ উচ্চারণ করতাম যেটা তোমার 18+ হওয়ার পরে আসলে উচ্চারণ করা উচিত, হোয়াটএভার। তো 6টা পেজের কোয়েশ্চিন ভাই, তুই কোয়েশ্চিন পড়বি নাকি উত্তরপত্র পড়বি ভাই? উত্তরপত্র 12 পেজের, কোয়েশ্চিন 6 পেজের। নর্মালি কোয়েশ্চিন কত পেজ হয়? 2 পেজ, এপাশ ওপাশ, অনেকটা এক পেজেও হয়ে যায়। এটা 6টা আর বলবো না পেজের হচ্ছে যে কোয়েশ্চিন, ভাবা যায় ভাই? তো কোয়েশ্চিন পড়তে পড়তেই সময় শেষ, ক্ষমা করবো না। আচ্ছা যাই হোক, চুন, চুন যেটা সেটা হচ্ছে বেসিক ক্যালসিয়াম অক্সাইড। চুনের পানি যেটা, এটার সাথে পানি যোগ করলে যেটা হবে সেটা হবে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আমি দেখাচ্ছি, সমস্যা নেই, বিক্রিয়া করে দেখাবো। চুনা পাথর যেটা সেটা হচ্ছে ভাই ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, এই 3 পাবলিক। এখন এদের আবার এক্সট্রা কিছু নাম আছে, হ্যাঁ, ওই নামগুলো হচ্ছে যে আমরা একটু বলে নিই। দেখো, যদি পানি যোগ করলা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাকেই বলা হয় হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই যে হাইড্রোক্সাইড নামটা এখানে চলে আসছে। উৎপন্ন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় স্লেকেড লাইম, ওকে। এই বিক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয়। তুমি যদি চুন নিয়া নর্মালি দেখবা বাসা রং টং করার জন্য চুন টুন মাঝে মধ্যে হচ্ছে গোলায়, চুনকে যদি পানির ভিতরে গোলাও প্রচন্ড পরিমাণে তাপ শক্তি ইভলভ হয়। আচ্ছা, যার ফলে পানি ফুটতে থাকে। স্লেকেড লাইম বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পানিতে খুব অল্প পরিমাণে দ্রবীভূত হয়, আর পানিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণকেই চুনের পানি বা লাইম ওয়াটার বলা হয়। এই স্লেকেড লাইমটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটার যে সম্পৃক্ত দ্রবণ সেটাকে বলি হচ্ছে আমরা লাইম ওয়াটার, ওকে, মিল্ক অফ লাইমও বলা হয়। যাই হোক, এই ঠিক আছে। আচ্ছা, এখন এই চুনের কিন্তু একটা অংশ মানুষজন খায়ও, এটাও তুমি জানো, খায় না? ওই যে পানের সাথে খায় এমন। আবার হচ্ছে ধরো তোমাকে হচ্ছে যে পিঁপড়া কামড় দিছে, অথবা এই যে কি বলে মৌমাছি কামড় দিছে, তখন তুমি কি করো? চুপ করে একটু যে টুস করে একটু চুন লাগায় দাও না? কারণ কি জানো? কারণ ওই মৌমাছির কামড়ের মধ্যে ফর্মিক অ্যাসিড থাকে, বুঝছো? কি থাকে? ফর্মিক অ্যাসিড, এটাও একটা জৈব অ্যাসিড। ওই অ্যাসিডের কারণে কিন্তু আমাদের জ্বালাও পোড়াও হয় ওই জায়গাটা, হ্যাঁ। তো তুমি যদি চুন লাগায় দাও, তাহলে অ্যাসিডের সাথে চুন বিক্রিয়া করে আরামসে আমাদের কি করে ফেলে? নিউট্রালাইজেশন বিক্রিয়া দিয়ে দেয়, লবণের পানি উৎপন্ন হয়, আমাদের জন্য সেটা কিছুটা হলেও প্রশমিত হয়, ঠিক আছে, সহনীয় পর্যায়ে হয়। এখন আসো যেটার কথা বললাম, তা আমাদের তো এই কনভার্সনগুলো একটু শেখা দরকার বা দেখা দরকার। যত সকল চুন, চুনযুক্ত শব্দ আসলে, যত সকল আমাদের আসলে চুনযুক্ত শব্দ, লাইক চুনা। যাই হোক, তো এই যে প্রথম যে জিনিসটা আসবে সেটা হচ্ছে চুনা পাথর। এই জিনিসটা তুমি পেয়ে যাবা হচ্ছে আকরিক খনিজ সম্পদ হিসেবে, লিটারেলি কোথায়? এটার একটা চরম বড়সড় উৎস হচ্ছে আমাদের, এটার একটা চরম এবং বড়সড় মানে উৎস হচ্ছে আমাদের যে প্রবাল দ্বীপ, একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তো এটাকে তো এটা হচ্ছে যে আকরিক হিসেবেই পাওয়া যায়। এবং এটা কোথায় পাওয়া যায় বলো তো? আকরিক হিসেবেই পাওয়া যায়, এটাকে কি বলতেছি আমরা? আকরিক হিসেবেই পাওয়া যায় আকরিক হিসেবে পাওয়া যায় সেন্ট মার্টিনেই পাওয়া যায়। সেন্ট মার্টিনের একটা ভালো উৎস, তুমি ওখানে এটা পাবা, অ্যাভেলেবেল পাবা চুনা পাথর। মাঝে মধ্যে কিন্তু এইটা নিয়ে হচ্ছে যে কাজটাজও করা হয়, তুমি দেখবা বাইরে খোলা হলে মাঝে মধ্যে বিক্রিও করে, যদি এটা একটা প্রাকৃতিক সম্পদ, হোয়াটএভার। তো এই চুনা পাথরকে যদি তুমি ভাই হিট দাও, এই ডেলের মানেটা হচ্ছে তুমি তাপ দিলা, তাপ দিলে এটা একটা বিয়োজন বিক্রিয়া দেয়। কি বিক্রিয়া দিবে ভাই বল? বিয়োজন বিক্রিয়া দিয়ে তৈরি করে দিবে, ধর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এই দুইটা বিক্রিয়া দিবে। তো এখন দেখ, এটা ছিল কি আসলে? চুনা পাথর। এটা ছিল হচ্ছে ভাইয়া তোর চুনা পাথর। চুনা পাথরকে তুই হিট দিলি, তাহলে কি পাইলি? তুই পাইলি হচ্ছে ভাইয়া চুন প্লাস চুন আর কি কার্বন ডাইঅক্সাইড। এটাই তো কার্বন ডাইঅক্সাইড, হিসাব আলাদা, তো উড়ে গেল,
হ্যাঁ, এবার এই চুনকে নিয়ে আবার তুমি কি করলা, এই চুনকে নিয়ে তুমি নিয়ে চলে আসলে, এবার আমি এটাকে পানিতে যোগ করব। ভালো মানুষ, তুমি পানিতে যোগ করবে, প্রচন্ড পরিমাণে তাপশক্তি ইভলভ হবে বা হিট ইভলভ হবে যাকে বলে। হ্যাঁ, দিয়ে তৈরি করে দিবে তোমাকে কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস তাপশক্তি। ওকে, এই যে এইখানে যে হিসাবটা, সেই হিসাবটা কি, এটা আসলে কে বলো তো, এটা তো এই চুন, তাই না? এটা তো এই চুন, চুন, চুনের সাথে পানি যোগ করলা, তাহলে এটা কি তৈরি হবে আসলে, চুনের পানি। এটাকে বলা হয় কি, স্লেকেড লাইম। তাহলে নামগুলো আমরা মনে রাখতে পারবো, স্লেকেড লাইম। এটার আরেকটা নামটা কি আমাদের বলো তো, আরেকটা নামটা কি বললাম? আরেকটা নাম আমরা বললাম এটারই যে সম্পৃক্ত দ্রবণ, এর সম্পৃক্ত দ্রবণকে এর সম্পৃক্ত দ্রবণকে কি বলি আমরা, এর সম্পৃক্ত দ্রবণ, ওটার যে মানে কার, এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যে সম্পৃক্ত দ্রবণ সেটাকে আমরা বলি হচ্ছে লাইম ওয়াটার। দ্রবণকে, তাহলে আমরা কয়েকটা নাম পাইলাম। হ্যাঁ, লাইম ওয়াটার বলে। এই জিনিসগুলো থেকে কিন্তু অহরহ হয়, এমসিকিউ কোশ্চেন আসে, প্লাস হচ্ছে যে জিনিসপাতিগুলো যেন আমাদের ক্লিয়ার থাকে। ঠিক আছে, এই হচ্ছে চুন রিলেটেড যাবতীয় আলাপ আলোচনা, আর কিন্তু নাই এখানে। চলো কিছু কোয়েশ্চেন সলভ করি আমরা। যদি প্রথম কোয়েশ্চেনের দিকেই যাই, ফার্স্ট কোয়েশ্চেন, মোমে কি ধরনের শক্তি সঞ্চিত থাকে? মোমবাতি। হ্যাঁ, এই যে তোমাদের যে মোমবাতি, মোমবাতি, এই মোমবাতির ভিতরে আসলে কি আছে বলো তো, সেলুলোজ আছে না? আরে কি হইল এটা, হ্যাঁ ধরো মোমবাতি, এই মোমবাতির ভিতরে কি আছে আসলে, এটা কি হাইড্রোকার্বন না? হাইড্রোকার্বন মানে কি, এই হাইড্রোকার্বনটাই তো পুড়ে তোমাকে তাপ শক্তি আর আলো শক্তি দিচ্ছে, তাই কি না? হাইড্রোকার্বনটা পুড়ে তো তোমাকে তাপ শক্তি আর আলো শক্তি দিচ্ছে, তার মানে এটা আসলে কি শক্তি, রাসায়নিক শক্তি আসে না সঞ্চিত? যখন তুমি এটাকে পুড়াচ্ছ, এই যে রাসায়নিক শক্তিটা ছিল, রাসায়নিক শক্তি, এটাকে যখন তুমি পোড়াচ্ছ, ইন কেস ইউ আর বার্নিং দিস, ঠিক আছে, যখন তুমি এটাকে পোড়াচ্ছ এবং দহন হচ্ছে আসলে, তখন এখানে তোমাকে কি করে দিচ্ছে আসলে, ও ও যেটা তৈরি করে দিবে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস শক্তি। এই শক্তিটা আসলে কি, তাপ শক্তি এবং আলোক শক্তিতে রূপান্তর হয়। এই শক্তিটা আসলে কোন কোন শক্তিতে যায়? দুইটা শক্তিতে যায়, একটা হচ্ছে তাপ আর একটা হচ্ছে আলোক। এই যে শক্তির রূপান্তর ঘটতেছে, বুঝছো? তাহলে শক্তিটা আসলে কোথায় ছিল? এর ভিতরে ছিল। এই হাইড্রোকার্বনকে তো তুমি পুড়াচ্ছ, রাসায়নিক শক্তিটাকেই পুড়ানোর পরে দহন বিক্রিয়া দেওয়ার পরে, তার মানে এখানে কোন শক্তি সঞ্চিত আছে? রাসায়নিক শক্তি অবশ্যই সঞ্চিত আছে, ওটাই পরবর্তীতে ট্রান্সফার হচ্ছে কি, তাপ আর আলোতে। ওকে, নেক্সট, শিহাব একটি বিকারে কিছু চুন নিয়ে, চুন মানে কি নিয়েছে সে? ক্যালসিয়াম অক্সাইড নিছে, তাতে ড্রপার দিয়ে ভিনেগার যোগ করলো। হোয়াট দ্য হেল ইজ ভিনেগার? ভিনেগার হচ্ছে ভাইয়া ইথানোয়িক অ্যাসিড, মাথায় রাখবা এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবা। হ্যাঁ, ইথানোয়িক বা অ্যাসিটিক, অ্যাসিডিক হয়ে গেছে, অ্যাসিটিক, ইথানোয়িক বা অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণ, এটাকে বলা হয় ভিনেগার। আমরা কিন্তু মাংস রান্না করার আগে সেটাকে আর কি ভিনেগারে হচ্ছে যে ডিপ করে রাখি, অনেক সময় রাখা হয়। আবার ফ্রিজের মাংস রান্না করার আগে এটা করেই, এটাতে কি হয়, প্রোটিন চেনগুলো ভেঙে যায়, তোমার খাবারটাও সংরক্ষিত থাকে, কোনো প্রকার হচ্ছে যে মাইক্রোবিয়াল বা ফাঙ্গাল কোনো অ্যাটাক ঘটতে পারে না। আর আরেকটা গুরুত্বপূর্ণ যে কাজ করে দেয় সেটা হচ্ছে আমাদের ওই মাংসটাকে অনেক নরম করে, সুস্বাদু করে। আচ্ছা, 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে, বুঝছো? ইথানোয়িক বা অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। তুমি হচ্ছে কখনো ওই এয়ার বিরিয়ানিটা খাইছো? কি বলে, সুলতান নাইনের তুমি কাচ্চি খাও অথবা হচ্ছে আমাদের হানিফ বিরিয়ানিতে খাও, যেটাই খাও না কেন, এখানে দেখবা হাড়গুলাও কত সুন্দরভাবে চাবানো যাচ্ছে, একেবারে লিটারেলি। খাসির হাড় বা গরুর হাড় কেমনে এমনি চাবানো যায় ভাই? এই কারিশমা করে রাখছে হচ্ছে ভিনেগার। ভিনেগারের ডিপ করে রেখে একটা সার্টেন অ্যামাউন্টের টাইম এটাকে ডিপ করে রেখে তারপরে হচ্ছে করা হয়, রান্না করা হয়, বয়েল করা হয়, এমন। তো এটা কোন ধরনের বিক্রিয়া ঘটবে? অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া। কি বিক্রিয়া রে? প্রশমন বিক্রিয়া না? প্রশমন বিক্রিয়া না? প্রশমন বিক্রিয়া।
এই অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়াটা হবে হচ্ছে ভাই এক্সাক্ট এরকম, দেখে নাও আমি বলে দিই। ভিনেগার, যেটা প্রথমে যদি লিখি, ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এই যে এটা হচ্ছে ভাই অ্যাসিটিক অ্যাসিড, হ্যাঁ। এর সাথে তুমি কি যোগ করতেছো? চুন, ক্যালসিয়াম অক্সাইড, এই যে চুন যোগ করতেছো। এখানে কি তৈরি করবে? লবণ আর পানি তৈরি করবে, লবণ আর পানি তৈরি করবে। এখানে এই যে হাইড্রোজেনের অংশটুকু ভালো করে বুঝো, এখানে এই যে পার্টটুকু, এটুকুর যোজনী হচ্ছে 1। কেন? এখান থেকে একটা মাত্র হাইড্রোজেন সরবে, তাহলে একটা মাত্র হাইড্রোজেন মানে হাইড্রোজেন জয়টার সাথে যুক্ত হতে পারে, সেটাই তার যোজনী ছিল না? ভালো করে মাথায় রাখো তো। 1। ক্যালসিয়ামের যোজনী কত বলতো? 2। তাহলে যখন তুমি এই দুইটা মিলায়া লবণ তৈরি করবা, অবশ্যই এইচ আর ও এটা মিলাতে তৈরি হবে হচ্ছে পানি। এটা যদিও 2 মোল লাগবে আমাদের বিক্রিয়া সমতা করার পরে, ওটা তো পরে যাচ্ছি। এটুকু মিলায় তো তোমার লবণ তৈরি হবে, এবং সেটা যেহেতু আমি বলেই দিচ্ছি এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, তার মানে ক্যালসিয়াম অ্যাসিটেট তৈরি করবে। লবণের নাম যেরকম ভাবে করতে হয় আসলে, ক্যালসিয়াম অ্যাসিটেট তৈরি করবে। আচ্ছা, সো এই ক্যালসিয়াম অ্যাসিটেটের সংকেতটা কি হবে বলো তো? তুমি ক্যালসিয়াম লিখলা, ক্যালসিয়াম লিখলা, তারপরে যোজনী আদান প্রদান হবে না, তাহলে এখানে আসবে হচ্ছে 1। আর এই যে পুরোটা অংশ, এটা তো পুরো এত বড় অংশ, তাহলে এত বড় অংশটাকে যদি লিখতে হয় তাহলে তুমি কি লিখবা? CH3COO, এটা 2, এমনি লিখবা, তাই না? তাহলে এটা আসলে কি হয়ে আছে? এটাই হয়ে গেছে তোমার ওই ক্যালসিয়াম অ্যাসিটেট। এর সাথে কি তৈরি হয়েছে? আবার পানি, এর সাথে তৈরি হয়েছে পানি। এখন এইটাকে না এমনি লিখে না, এই অ্যাসিডেটটাকে আগে সংকেতে লিখা হয়, এটা জৈবর জন্য আসলে লেখা হয়। এটাকে এরকম ভাবে লিখে দেখো, CH3COO2CA, CA এমনি লিখে। এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম অ্যাসিটেট। সোডিয়াম অ্যাসিটেট যদি হইতো তাহলে এটাকে কি লিখতাম বলো তো? এই যে CH3COONA। এখানে আমার আর এক্সট্রা করে কোনো ব্র্যাকেট ট্র্যাকেট দেওয়ার প্রয়োজন পড়তো না, কারণ এটাও 1 এটাও 1। এটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। এটা কি ভাই? ক্যালসিয়াম অ্যাসিটেট। অ্যালুমিনিয়াম অ্যাসিটেট লিখলে কিন্তু এখানে 3 দেওয়া লাগতো, বুঝছো না? শেষ। সো এই জিনিসটা প্লাস পানি, তাহলে এই 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 জিনিসটাই তো হচ্ছে আমাদের এখানকার কি? লবণ। লবণ আর পানি যে উৎপন্ন করতেছে ওটা হচ্ছে লবণ, এটা হচ্ছে আমাদের কি? পানি। তাহলে বিক্রিয়াটা কোনটা হচ্ছে? প্রশমন বিক্রিয়া। ডান। ওকে, এই হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়া। নেক্সট, এই যে দেখো বাইকার্বনেট, ভালো করে বুঝো। ক্ষার আছে বাট বাইকার্বনেটের ক্ষার আছে, ওকে। সাথে হচ্ছে কি? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, দিয়ে এক্স তৈরি করতেছে, পানি তৈরি করতেছে, কার্বন ডাই অক্সাইড তৈরি করতেছে, ঠিক আছে? তো এই যে এই যে যৌগ বাইকার্বনেটের যে ক্ষার সাথে হচ্ছে অ্যাসিড, তো এই পুরো বিক্রিয়ার আসলে নাম কি হবে? প্রশমন বিক্রিয়া। সো প্রশমন বিক্রিয়াটা চলো একটু দেখি। প্রশমন বিক্রিয়ার ভিতরে NaHCO3 প্রশমন বিক্রিয়া প্লাস HCl, হ্যাঁ। এই দুইজন যদি বিক্রিয়া করে, একটু আগেই বললাম আমি, কার্বনেট বা বাইকার্বনেট বিক্রিয়া করলে ওখানে লবণ আর পানির সাথে এক্সট্রা আরেকটা কি জিনিস উৎপন্ন হইতো? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হইতো। সো কার্বনেট বা বাইকার্বনেট যখন বিক্রিয়া করতেছে এক্সট্রা একটা জিনিস, তাহলে আমরা যদি বলি এটা ধরো লবণ তৈরি হলো প্লাস পানি তৈরি হলো, সাথে কি তৈরি করবে? জাস্ট একটা এক্সট্রা জিনিস, সেটা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড। বাস, বিক্রিয়া শেষ। এখন দেখো পানি আর কার্বন ডাই অক্সাইড দিয়ে দিছে, এক্স খালি চাইছে, তাহলে এক্স কি হবে? এই যে বেঁচে যাওয়া এই পাবলিকটা এক্স না আমার? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কি আসলে? একটা লবণ। তাহলে আমাদের রাইট আনসার এখানে কি আসবে? লবণ আসবে। লবণ আসছে, ওকে। তো তাহলে উত্তরটা কি? লবণ। বাইকার্বনেটকে তুমি দেখছো যে বাইকার্বনেট বিক্রিয়া করতেছে HCl এর সাথে, দেখা গেছে তো, ঠিক আছে না? ওকে। এরপরে যদি চলে আসি, চুনের পানির রাসায়নিক সংকেত কি? চুনের পানির রাসায়নিক সংকেত ভালো করে বলো। চুন কি, চুনের পানি কি? আলাদা আলাদা করে বললাম না, মনে আছে তো? নাহলে কিন্তু মায়ের একেবারে। বলো তো তাহলে এটা কি? চুনের পানি, চুন শুধু যেটা সেটা ছিল কিভাবে বলো তো? ক্যালসিয়াম অক্সাইড। চুনের পানি যেটা, চুনের পানি যেটা সেটা কি ছিল বলো তো? ক্যালসিয়াম অক্সাইডের সাথে পানি যোগ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এমন না? আর যেটা শুধু চুনা পাথর ছিল, পাথর, ক্যালসিয়াম কার্বনেট, তাহলে এটা কি হবে বলো তো? চুনের পানি কোনটা? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড। নেক্সট, প্রশমন বিক্রিয়ায় কি কি উৎপন্ন হয় বা কি উৎপন্ন হয়? লবণ আর পানি উৎপন্ন হয় প্রশমন বিক্রিয়ায়। তাহলে লবণ এবং পানি কোথায় আছে? এটা এমন, এটাতে অ্যাজ ইউজুয়াল এটা তো হবেই। যদি দেখা যায় যে আমাদের, যদি দেখা যায় কি সেটা অক্সাইড মানে সেটা হচ্ছে আমাদের কার্বনেট বা বাইকার্বনেট, তাহলে এক্সট্রা একটা কি উৎপন্ন হইতো? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হইতো এক্সট্রা একটা। তার মানে এটা রাইট আনসারটা কি হচ্ছে? ডি। ওকে, ডি। নেক্সট, চুনা পাথরের রাসায়নিক সংকেত কোনটি? চুনা পাথর বলো। ক্যালসিয়াম কার্বনেট বলো তো। এই জিনিসগুলো আমরা পারবো না এখন, ইনশাল্লাহ পারবো। ওকে,
ডান। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কোন লবণটি তৈরি করবে? খুবই কঠিন কোশ্চেন, তাই না? সোডিয়াম হাইড্রোক্সাইড এরকম না ভাইয়া, প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এরকম না? অবশ্যই এরকম। তাহলে এখানে বিক্রিয়া মেকানিজমে আমি তোমাকে বলতেছিলাম যে অ্যাসিডের ধাতব অংশ যেটা সেটা আসবে, আর অম্লের যেটা আমাদের অধাতব অংশ সেটা আসবে। এরা দুইজন মিলে তৈরি করবে কি তোমাকে লবণটা, এরা দুইজন মিলেই তোমার লবণটা তৈরি করবে, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। প্লাস বাকি এই যে দেখো, এই যে OH আর H এই দুইটা মিলে তৈরি করবে কি আসলে বলো তো? পানি। পানি। তাহলে লবণটা আমাদের কি তৈরি হচ্ছে? সোডিয়াম ক্লোরাইড। কোথায় আছে এটা? এই যে সোডিয়াম ক্লোরাইড। রাইট অ্যান্সারটা হচ্ছে এ, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড। ওকে। কোনটি চুন? শুধু চুন। ক্যালসিয়াম অক্সাইড এটা হচ্ছে শুধু চুন। এগুলোর ভিতরে যেন কোনো মানে কোনো ভুল না হয় ভাই, এটা মাথায় রেখো কিন্তু। ক্যালসিয়াম অক্সাইড এটাই হচ্ছে আমাদের চুন। চুন, চুনাপাথর, চুনের পানি, এই তিনটাই তো জিনিস, তাই না? ডান। চুনের পানিতে কার্বন ডাইঅক্সাইড চালনা করলে কি উৎপন্ন হয় যার ফলে চুনের পানি ঘোলা হয়? এই যে এই বিক্রিয়াটা হচ্ছে এক্সাক্ট উল্টা। দেখো আমি তোমাকে বলি, তুমি কি করলা? ক্যালসিয়াম কার্বনেটের সাথে তাপ দিলা, দিয়ে তুমি পাইছিলা কার্বন ডাইঅক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড। তাপ দিলা তখন পাইছিলা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এমন। ওকে। এরপরে যদি আমি বলি ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে যে পানি যোগ করে তুমি কি পাইছিলা আসলে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই জিনিসটা পাইছিল না? এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ভালো করে দেখো, এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে, ওটার কথাই বলতেছে, চুনের পানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর ভিতরে যখন তুমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ভালো করে, হ্যাঁ মন দিও, কার্বন ডাইঅক্সাইড যোগ করবা, তখন যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে চুনের পানিটা ঘোলা হয়ে যায় এবং একটা অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়। চুনের পানি ঘোলা হয়ে যায় এবং একটা অদ্রবণীয়, চুনের পানিটা ঘোলা হয়ে যায় এবং একটা অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়, মানে পুনরায় চুনা পাথরে ব্যাক যায়। তাহলে এই জিনিসটা আসলে কি তৈরি হয় বলো তো? ক্যালসিয়াম কার্বনেট। রাইট অ্যান্সারটা হচ্ছে সি। গট ইট? ক্যালসিয়াম কার্বনেট। এই ডান। এইবার চলো আমরা আমাদের শুষ্ক কোষের মধ্যে ঢুকবো। ড্রাই সেল, শুষ্ক কোষ, ব্যাটারি, সিম্পলি চিন্তা করতে পারো ব্যাটারি। এটা কোন ব্যাটারি আসলে? ওই যে তোমার টিউরেসেল টাইপের যে ব্যাটারিগুলো আছে না, যে ব্যাটারিটা তুমি ইউজ করো, সানলাইটের ব্যাটারি ইউজ করো, পেন্সিলিন ব্যাটারি, তোমার রিমোটের মধ্যে, এসির রিমোটের মধ্যে, টিভির রিমোটের ভিতরে যে ব্যাটারিগুলো মেইনলি ইউজ করা হয়, ঘড়ি যদি ওয়াল ক্লক থাকে তোমাদের কাছে, মানে যদি দেয়াল ঘড়ি যেটা থাকে আসলে অ্যানালগ এখনো যেটা ইউজ করি আমরা, তাহলে ওইখানে থাকে যেটা সেইটা। তো এই যে এই ব্যাটারির না একটা গঠন আছে, তো এই ব্যাটারির গঠনটা চলো তো আমরা একটু আগে ঠিকঠাক মতন ভাবে দেখার চেষ্টা করি, যে ব্যাটারির গঠনটা দেখে তারপরে হচ্ছে যে এই ব্যাটারি নিয়ে যাবতীয় আলাপ আলোচনা আমরা করতে পারি কিনা। ব্যাটারি ব্যাটারির আলাপ আলোচনা। চলো যদি আমরা ব্যাটারির হিসাব নিকাশটা এই একটা বক্সের ভিতরে আসলে করতে চাই, ব্যাটারির যাবতীয় হিসাব নিকাশ, তো মেইন আলাপ যেটা হবে সেটা হচ্ছে ভাইয়া ব্যাটারিটা থাকে কেমন আসলে। হ্যাঁ, এরকম একটা বিষয়ে থাকেও। এখন এতটাও তো আর থাকে না, তাই না? এরকম থাকে আর কি। ওকে, ধরো আমরা এটাকে এমনি দিচ্ছি। দেখো ভালো করে দেখো, এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই পুরো প্রকোষ্ঠটা ব্যাটারি কিন্তু এরকম না। আচ্ছা, আমরা পুরো প্রকোষ্ঠ আমার লাগবেই না, প্রকোষ্ঠ আমরা সরাই দিই। ধরে নাও এইটাই হচ্ছে আমাদের সেই ব্যাটারিটা, এই যে এই জায়গাটুকুই হচ্ছে আমাদের সেই ব্যাটারিটা, বুঝছো? এই জায়গাটুকুই। ওকে। এখানে যে কয়েকটা জিনিস থাকে, এই কয়েকটা জিনিস আসলে কি কি থাকে তোমাকে যদি একটু দেখাই। কয়েকটা জিনিস আসলে কি থাকে, আসলেই তো কি থাকে আসলে? কখনো কি আমরা ভেবে দেখেছি কয়েকটা জিনিস আসলে কি থাকে? দেখো ভালো করে দেখো। ওকে, তো এইখানে একটা ধাতব টুপি থাকে। দেখো, এটা হয় হচ্ছে একটা টোটাল ওভারঅল সিনারিও। হ্যাঁ, এই ব্যাটারির আরেকটা কনস্ট্রাকশন আমরা হচ্ছে এমনি করতে পারি, এই যেমন একেবারে সব বাইরে সর্ববহিষ্ঠ যেটা, সেটাকে আমরা দিলাম হচ্ছে এরকম একটা কালার। এটা হচ্ছে আসলে আমাদের জিঙ্কের পাত। কি দণ্ড এটা আমাদের বলো তো? জিঙ্ক
দণ্ড, জিঙ্ক দণ্ড। এই জিঙ্ক দণ্ডটাতে তুমি দেখবা যে ব্যাটারির উপরের দিকে মাথাটা কিন্তু আমরা একটু ডিপ আকারে রাখলাম, ডিপ করে রাখছি আর কি মাথাটা, বুঝছো তো? ডিপ আকারে রাখা মাথাটা এই যে এরকম, এই যে এখানে কিন্তু একটু এরকম ভাবে থাকে। এই তুমি সবসময় দেখবা ব্যাটারির এই পয়েন্টে মাইনাস পয়েন্ট লেখা আছে, এই পয়েন্টে হচ্ছে প্লাস পয়েন্ট লেখা আছে, সবসময় দেখবা ব্যাটারি। এটা হচ্ছে মাথাতে একটা টুপির মতন থাকে না, টুপির মতন থাকে। এই যে দণ্ডটা, এই যে দেখো, এই যে চোঙাকৃতির যে দণ্ডটা, এটা হচ্ছে আমাদের কার্বনের গ্রাফাইট দণ্ড। কি? কার্বনের গ্রাফাইট দণ্ড, গ্রাফাইট হয়ে গেছে, গ্রাফাইট দণ্ড, কার্বনের গ্রাফাইট দণ্ড। এই যে দণ্ডটা, এটা হচ্ছে আমাদের কার্বনের গ্রাফাইট দণ্ড, এইটা। ওকে, দেখো এটা কিন্তু এই মাইনাসের সাথে আমাদের অবশ্যই ঠিকে নাই, এবং এই মাইনাসটা আসলে কে ফর্ম করতেছে? এই যে জিঙ্কের যে পাত, সেটা আসলে মাইনাসটা ফর্ম করতেছে। এবং এই যে এর ভিতরে আমরা কিছু আসলে মিশ্রণ দেই। তুমি যদি ব্যাটারি কখনো ভেঙে দেখো, তাহলে উপরের অংশটা খোলার পরে দেখবা একেবারে একটা পেস্ট, একটা কালারের একটা পেস্ট দেওয়া আছে। এই জিনিসটা আসলে কি? এখানে থাকে হচ্ছে বেসিক্যালি, আমি তোমাকে বলি, এই পেস্টটা হচ্ছে, এই পেস্টের কালারটা আমরা কেমন দিব? এই ধরনের ব্লু দিচ্ছি, এই পেস্টের কালারটা এরকম ভাবে আমরা ব্লু দিয়ে দিলাম, বুঝছো? এটা হচ্ছে গ্রাফাইট দণ্ড। জিঙ্কের যে পাতটা, এই জিঙ্কের পাতটা আসলে এতটা তো আর মোটা হয় না, বাট যাই হোক, জিঙ্কের যে পাতটা, সেই জিঙ্কের পাতটা অনেকটা এরকম থাকে। আচ্ছা, তো এটা হয়ে যাচ্ছে আমাদের ব্লু দণ্ড। এবং এই ব্লু অংশগুলোর ভিতরে আসলে কি থাকে? এই ব্লু অংশগুলোর ভিতরে থাকে হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের গুঁড়া, হ্যাঁ, প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড বলা হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস পানি। এটার একটা পেস্ট তৈরি করে এর ভিতরে দেওয়া হয়, ঠিক আছে? এই হয়ে গেছে এটা টোটাল গঠনটা। ওকে, এবং এই যে এই অংশগুলোতে আগে কাঠের গুঁড়া দেওয়া হতো, এই যে এই অংশগুলোতে, এই যে বাইরের অংশগুলোতে, যেন এটা টাচ না হয়ে যায় সারফেসে, এখন বর্তমানে পলিমার দিয়ে দেওয়া হয় ইজিলি, হ্যাঁ, তারপরে ওটা দিয়ে ব্র্যান্ডিং করা হয়, এটা তো বুঝছোই। তো দেখো আমি তোমাকে বলি, এই হয়ে যাচ্ছে তার টোটালে কনস্ট্রাকশনটা। দেখো উপরে ধাতব টুপি, এটা প্লাস, এবং এই যে এই অংশটা দস্তার পাত, এটা হচ্ছে মাইনাস। এই যে মাইনাস, এই পয়েন্টে লেখা থাকে কিন্তু মাইনাসটা। দেখো এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণ, বুঝছো? এমন। এখন এখানে বিক্রিয়াটা কি ঘটে, আমি সেটার ভিতরে আগে চলে যাই। বিক্রিয়া এখানে সর্বদা মাথায় রাখবা, এখানে দুইটা পয়েন্ট সব সময়ই থাকে, হ্যাঁ, একটা হচ্ছে অ্যানোড দণ্ড আর একটা হচ্ছে ক্যাথোড দণ্ড। অ্যানোড আর একটা হচ্ছে ভাই আমাদের ক্যাথোড। অ্যানোডের ভিতরে সবসময়, অ্যানোড আর ক্যাথোড, অ্যানোডের মধ্যে সবসময় ওই যে দেখো না ক্যাটায়ন আর অ্যানায়ন আছে না, হিসাবটা অনেকটা তাই চিন্তা করতে পারো, অ্যানোড দণ্ড আর ক্যাথোড দণ্ড। অ্যানোড আমার সবসময় হচ্ছে জারণ বিক্রিয়া দিবে। কি বিক্রিয়া দিবে? জারণ বিক্রিয়া দিবে। ক্যাথোড আমার সবসময় কি বিক্রিয়া দিবে? বিজারণ বিক্রিয়া দিবে। জারণ বিক্রিয়া মানে কি আর বিজারণ বিক্রিয়া মানে কি? জারণ বিক্রিয়া মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করার যে বিক্রিয়া সেটা দিবে, আর বিজারণ বিক্রিয়া মানে হচ্ছে আমাদের ইলেকট্রন গ্রহণ করার যে বিক্রিয়া সেটা দিবে। তো এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে জিঙ্ক দুইটা ইলেকট্রনকে ত্যাগ করে, মাইনাস দুইটা ইলেকট্রন দিলাম, ওর কিন্তু যোজনী 2 আমরা জানতাম। দুইটা ইলেকট্রনকে ত্যাগ করলে ও যে জিনিসটা তৈরি করবে সেটা হচ্ছে আমাদের জিঙ্ক 2+ আয়ন তৈরি করবে। আয়ন তৈরি করবে, এমন তৈরি করবে। এরপরে এইখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ওই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তো ছিলই, MnO2 প্লাস অ্যামোনিয়াম আয়ন NH4 প্লাস। অ্যামোনিয়াম আয়নটা কই থেকে আসতেছে? অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে আসতেছে, বুঝছো তো? অ্যামোনিয়াম আয়ন প্লাস এই যে দুইটা ইলেকট্রন আছে না, এই দুইটা ইলেকট্রন এখান থেকে মেইনলি কি তৈরি হবে? এখান থেকে তৈরি হবে হচ্ছে দেখো Mn2O3 ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড তৈরি হবে, প্লাস অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে, প্লাস H+ আয়ন তৈরি হবে। এই যে H+ আয়ন তৈরি হওয়া মানে হচ্ছে আমাদের আসলে কি তৈরি হচ্ছে? H+ আয়ন তৈরি হচ্ছে, তার মানে হলো আমাদের আসলে ওই যে পানি তৈরি হচ্ছে, হিসাবটা হচ্ছে এরকম, বুঝছো? পানি তৈরি হচ্ছে। এই যে বিক্রিয়ার কর্মক্ষমতাটা আসলে পাচ্ছে। এখানে ইলেকট্রন গ্রহণ, এটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ। ইন টোটাল যদি বিক্রিয়াটার কথা বলো তুমি, তাহলে সবগুলাকে জাস্ট যোগ করে দাও, তাহলেই হয়ে গেল তোমার বিক্রিয়াটা, বুঝছো? ইন টোটাল বিক্রিয়ার কথা যদি চিন্তা করো, টোটাল রিঅ্যাকশন, এটা কিন্তু অবশ্যই তোমার এই বয়স অনুযায়ী বোঝার জন্য একটু হলেও টাফ হবে। নো ইস্যুস, যতটুকু দেখানো হচ্ছে জাস্ট খালি বুঝো। এই যে জারণ হচ্ছে, এটার একটা জারণ বিভব আছে, যে বিজারণ হচ্ছে এটার একটা বিজারণ বিভব আছে, শক্তি আছে আর কি, হ্যাঁ। টোটাল সেল, টোটাল শক্তিটা হয় এই দুটার যোগফলের সমান। আমি যাচ্ছি সেখানে। তাহলে মোট বিক্রিয়াটা কি হবে? জিঙ্ক প্লাস ম্যাঙ্গানিজ অক্সাইড MnO2 প্লাস অ্যামোনিয়াম আয়ন, আমাদের তো এইটা কাটাকাটি হয়ে গেল, ইলেকট্রনগুলো তো কাটাকাটি হয়ে গেল, দিয়ে যে জিনিসটা তৈরি করবে সেটা হচ্ছে জিঙ্ক 2+ আয়ন প্লাস
ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড Mn2O3 প্লাস ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড প্লাস হচ্ছে অ্যামোনিয়া প্লাস H প্লাস এই জিনিস তৈরি করবে। এটা হচ্ছে টোটাল বিক্রিয়া। এখন যখন হচ্ছে যে ই সেল মানে এই কোষের আসলে ভোল্টেজটা কত আমরা তো জানি, এটা 1.2 ভোল্ট টাইপের যে ব্যাটারিগুলো হয় এটা তো জানো, 2 ভোল্ট তো অনেক বেশি। তো যাই হোক, তো এই যে ই সেল এটা হয় হচ্ছে আসলে ই জারণের জন্য একটা বিভব থাকে, বুঝছো, প্লাস ই বিজারণের জন্য একটা বিভব থাকে। এই দুইটা সামেশন হয় হচ্ছে টোটালে ই সেল। এই যে জারণ হচ্ছে না, এখানের জন্য একটা শক্তি পাওয়া যায়, উৎপন্ন হয় বিভব মানেই হচ্ছে এখানে সিম্পলি বুঝতে পারো শক্তি, এখানেও একটা শক্তি উৎপন্ন হয় বিজারণের। এই দুইটা যোগফল বা সামেশন করে আমরা টোটাল ই সেলটা পাই। ক্লিয়ার? মোট ই সেল এটা হচ্ছে 1.12 ভোল্ট এরকম টাইপের নরমালি হচ্ছে যে থাকে। এই বুঝা গেছে? এই হচ্ছে তোমার ওভারঅল আলাপ। তাহলে তুমি বলো এখানে আমার পজিটিভ দণ্ড সেটা হিসাবে কাকে ইউজ করা হচ্ছে? কার্বনের গ্রাফাইট দণ্ডকে। নেগেটিভ দণ্ড হিসাবে কাকে ইউজ করা হচ্ছে? আমাদের জিঙ্ক দণ্ডকে। এতটুকু তো ক্লিয়ার? ওকে, তাহলে এখানে এই কথাগুলোই বলা আছে। দেখো কি বলে, বলতেছে এটা ড্রাই সেল বা শুষ্ক কোষ বলে, যে আমরা যে বিভিন্ন ধরনের ব্যাটারি ব্যবহার করি। প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া এবং ম্যাঙ্গানিজ অক্সাইড ভালোভাবে মিশিয়ে তাতে অল্প পরিমাণ পানি যোগ করে একটা পেস্ট বা লেই তৈরি করা হয়। এই মিশ্রণটি সিলিন্ডার আকৃতির দস্তার চোঙ নিয়ে তার মধ্যে একটা কার্বন দণ্ড এমনভাবে বসানো হয় যাতে দস্তার চোঙকে স্পর্শ না করে। দেখো তো দস্তার চোঙকে কি স্পর্শ করছে কার্বন দণ্ডটা? না, করে নাই। ওকে, কার্বন দণ্ডের মাথায় একটা ধাতব টুপি পরানো থাকে। শুষ্ক কোষের উপরের অংশে কার্বন দণ্ডটির চারপাশে পিচের আস্তরণ দিয়ে ঢেকে দেওয়া হয়। পিচের আস্তরণ দিয়ে, যে পিচের আস্তরণ দিয়ে এগুলো ঢেকে দেওয়া হয় কেন? কারণ যেন ওটা জাস্ট ওই কাজেই ব্যবহার করা হয়, আর অন্য কাজে ব্যবহার না হয়। দস্তার চোঙটি একটি শক্ত কাগজ দিয়ে ঘিরে দেওয়া হয়। ঘিরে দেওয়া হয় না দস্তার চোঙটা, একটা শক্ত প্লাস্টিকের পেপার দিয়ে, যেটার উপরে ব্র্যান্ডিং করা হয় মেইনলি। এই হচ্ছে তার ড্রাই সেলের ওভারঅল হিসাব। এখানে যদি দেখো দস্তার চোঙ ঋণাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড হিসাবে কাজ করে। এই যে দস্তার চোঙ, এটা কি অ্যানোড হিসাবে কাজ করতেছে না, এবং এটা কি ঋণাত্মক তড়িৎদ্বার। এটা কি ঋণাত্মক তড়িৎদ্বার, ঋণাত্মক তড়িৎদ্বার। আর এটা কি আসলে ক্যাথোড, এটা হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার। ধনাত্মক তড়িৎদ্বার, এটা হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার, এটা হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ধনাত্মক তড়িৎদ্বার। এখানে বলতেছে, এখানে যে জিনিসটা বলে, ধাতব টুপি দিয়ে কার্বন দণ্ডের উপরিভাগ ধনাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোড হিসেবে কাজ করে। কার্বন দণ্ডটা ধনাত্মক। কোষে শক্তির উৎস হলো এখানে ব্যবহৃত রাসায়নিক পদার্থ, অর্থাৎ দস্তা, অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তাহলে বলা যায় যে এই সকল রাসায়নিক পদার্থের সঞ্চিত শক্তি রূপান্তরিত হয়ে আলোক শক্তি উৎপাদন করতেছে। এখানে রাসায়নিক শক্তি হলো আলোক শক্তিতে রূপান্তর হয়। রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তর হচ্ছে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হওয়ার পরে ব্যাটারি থেকে তো আগে ওই শক্তিটা, এই যে রাসায়নিক শক্তি বিক্রিয়া করার যে শক্তি, সেটা কিসে পরিণত হচ্ছে? যে এটা বিদ্যুৎ শক্তিতে। বিদ্যুৎ শক্তি পরবর্তীতে তোমাকে ওটা দিয়ে তুমি মোটর ঘোরাতে পারো, তাহলে যান্ত্রিক শক্তির রূপান্তর হচ্ছে। লাইট জ্বালাতে পারো, তাহলে আলোক শক্তির রূপান্তর হচ্ছে। হিট উৎপাদন করতে পারো, তাহলে তাপ শক্তিতে উৎপাদন হচ্ছে। এমন শুষ্ক কোষ তৈরিতে কোন উপাদানটি ব্যবহার করা হয়? শুষ্ক কোষ বা ড্রাই সেল তৈরিতে কি কি ব্যবহার করা হয় বলো তো? জিঙ্ক অ্যানোড হিসেবে ইউজ করা হয় বা ঋণাত্মক তড়িৎদ্বার। আর এখানে কি তৈরি করা হয়? কার্বন দণ্ড ইউজ করা হয় হচ্ছে ক্যাথোড হিসেবে, কার্বন দণ্ড। আর মেইনলি যে লেই বা পেস্ট তৈরি করা হয় সেখানে কে থাকে? ম্যাঙ্গানিজ অক্সাইড থাকে, অ্যামোনিয়াম ক্লোরাইড থাকে, আর পানির যে মিশ্রণ সাথে হচ্ছে একটু কয়লা কি বলে কাঠের গুঁড়া দেওয়া হয়। তাহলে দেখো তো কে আছে এখানে? ক্যালসিয়াম কার্বনেট না, সোডিয়াম ক্লোরাইড না, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl হবে। এখানে আসলে ভুল বশত তারা একটু ভুল করে ফেলেছে, আচ্ছা NH4Cl হবে। এটা তো বুঝছো যে NH4Cl হবে, NH4Cl হবে। তাহলে রাইট আনসারটা কি হবে? NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, ওকে। নেক্সট, শুষ্ক কোষে ঋণাত্মক তড়িৎদ্বার হিসেবে কোনটা কাজ করে? জিঙ্কের দণ্ডটা অবশ্যই, তাহলে দস্তার চোঙ, এটাই না? এইটাই। ওকে, ডান। এরপরে চলে আসো একেবারে ভেরি লাস্ট টপিক, সেটা হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস। তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস সম্পর্কে যদি একটু কথাবার্তা আমরা বলি, এটা খুবই অল্প পরিসরে দেওয়া আছে। হ্যাঁ, এই জাস্ট এই একটা পেজেই দিয়ে দিয়ে বলে দিছে যে এটাই শেষ। আসলে মুশকিল, বুঝছো কেন যে এত অল্প করে ছোট্ট করে আসলে ছেড়ে দেয়। দেখো, তড়িৎ বিশ্লেষণের হিসাবটা হচ্ছে যে তুমি ইউটিউবে অনেক সময় অনেক রিলস দেখতে পাবা,
আলু থেকে দেখতেছো বিদ্যুৎ জ্বালায় ফেলছে, বাল্ব জ্বালায় ফেলছে। তারপর হচ্ছে আপেল থেকে অনেকগুলো, এগুলো ভুয়া, অনেকগুলো এগুলো হচ্ছে জাস্ট তোমার বিভিন্ন ইয়ার জন্য। তুমি যখন দেখবা যে তুমি তোমার স্কুলের বিভিন্ন ক্লাবের সাথে হয়তো বা যুক্ত থাকতে পারো, ওই ক্লাবগুলোতে যখন সায়েন্স ফেস্ট টেস্ট হয় তখন তুমি কোনো একটা প্রজেক্ট করার জন্য দেখা যায় যে এগুলো জিনিসপাতি সার্চ করে থাকো। আমার মনে আছে আমি কলেজ লাইফে একটা প্রজেক্টের সাথে যুক্ত ছিলাম অ্যাজ এ লিডিং রোলে। হ্যাঁ, তো ওইখানে আমরা যে জিনিসটা তৈরি করছিলাম সেটা হচ্ছে টেসলা কয়েল তৈরি করছিলাম। টেসলা কয়েল কি করে আসলে? টেসলা কয়েল ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিট করে। ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিট মানে দেখো তুমি এখানে কোথাও আসলে শক্তি ট্রান্সমিট করতে পারো না কিন্তু ছাড়া, ওয়্যার ছাড়া। অলওয়েজ তোমার ওয়্যার লাগবেই, হ্যাঁ লাগবেই, মাস্ট। এখন ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিট করার তো হিসাবটা অবশ্যই আসলে এখানে অনেক মানে ব্যারিয়ার আছে, বাট চেষ্টা করছিলাম আমরা করার জন্য। টেসলা যেহেতু এটা করেই গেছিলো, তো ওটার জন্য যতগুলা ইউটিউবে ফেক ভিডিও পাইছি রে ভাই, ওরে আল্লাহ কি বলবো, মানে যাই হোক। তো এই তুমি হচ্ছে যে অনেকটা ওইরকম যে দেখতে পাও আসলে, তো ওইটার কথার কথা থেকে আর কি আসলো। তো ঠিক এরকম ভাবে তুমি বাসাতে এরকম চাইলে একটা করে ফেলতে পারো, মানে এই কাজটা বাসাতেই করে ফেলতে পারো। এই কাজটা লিটারেলি এখানে যতটুকু আছে এটার বাসার একটা এক্সপেরিমেন্টের উদাহরণ আমি তোমাকে একটু বলি। বাসার একটা এক্সপেরিমেন্টের উদাহরণ বলতেছি, ঠিক আছে? করতে পারবা? ইনশাল্লাহ পারবা, ইনশাল্লাহ। আমি বলি বাসাতে তোমাকে উদাহরণটা কিভাবে করতে হবে। তোমার কাছে ধরো আমি তারপরে ওটা শিখাচ্ছি, তাহলে তুমি শিখতেও পারবা ইনশাল্লাহ, তুমি আটকাবা না আসলে। আমার কাছে ধরো হচ্ছে ব্যাটারি আছে, একটা ব্যাটারি, শকটক যেন না খাও, একটা ছোট্ট বাল্ব যেটাতে এই ব্যাটারিটা জ্বলবে, মানে সরি ব্যাটারি জ্বলবে আবার বলি, যে বাল্বের জন্য ওটা জ্বলবে। তারপরে হচ্ছে যে তার বা ওয়্যার, তার, ঠিক আছে? এই কিছু জিনিসপাতি, একটা পাত্র, একটা পাত্র গ্লাসের হলে মানে কাঁচের পাত্র হলে খুব ভালো, তাহলে তুমি দেখতে পাবা কাঁচের পাত্র, মনে করো আমি দিলাম কাঁচের পাত্র। হ্যাঁ, আচ্ছা কাঁচের পাত্র, কাঁচের পাত্রের পরে কাঁচের পাত্র, আর হচ্ছে যে আমাদের যে খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড সেইটা, আর পানি। এই কয়টা জিনিস লাগবে, তাহলেই তুমি হচ্ছে যে পারবা এই জিনিসটা তৈরি করতে। এখন চলে আসো আমি তোমাকে জিনিসটা একটু বুঝাই। ফার্স্ট অফ অল দেখো, তুমি যদি ব্যাটারিতে বাল্ব যুক্ত করো তার দিয়ে, তাহলে বাল্বটা জ্বলে উঠবে নর্মালি। এই হচ্ছে ভাইয়া ধরে নাও তোমার ব্যাটারি, এই যে হচ্ছে তোমার ব্যাটারিটা আমি ধরলাম। হ্যাঁ, তো এই ব্যাটারি প্লাস আর মাইনাস, এখানে যদি একটা বাল্ব নাও, দিয়ে এই একটা পয়েন্ট এখানে যুক্ত করে দাও, এই একটা পয়েন্ট এখানে যুক্ত করে দাও, তাহলে বাল্বটা জ্বলে উঠবে। এমন কেন? এখানে বিদ্যুৎ প্রবাহের জন্য এই যে ড্রাই সেলের ভিতরে যে শক্তিটা ছিল, ওই যে একটু আগে ড্রাই সেল দেখলাম আমরা, ওই মাধ্যমে আসলে তৈরি হয়ে যায়। এখন ইন কেস আমি এখানে একটা কাজ করতেছি, সেটা হচ্ছে এই যে একটা কাচের পাত্র নিছি। হ্যাঁ, একটা কাচের পাত্র নিছি, একটা কাচের পাত্র নিয়ে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে, একটা কাচের পাত্র নিয়ে আমি যে কাজটা করছি ভাইয়া, সেটা হইলো যে এখানে না আমি একটা কাম করছি যেটা, সেটা হইলো দেখো, আমি এখানে পানি দিয়ে, এটার প্রথমে একেবারে সাধারণ পানি দিয়ে পূর্ণ করছি। কাঁচের পাত্র দিয়ে এখানে আমরা পানি দিয়ে পূর্ণ করলাম। পানিও কিন্তু ভাই বিদ্যুৎ পরিবাহী। হ্যাঁ, ধরো পানি দিয়ে পূর্ণ করলাম। এবার তোমার কাছে যে ব্যাটারিটা ছিল, ওই ব্যাটারিটা তুমি নিছো এখানে। হ্যাঁ, ওই ব্যাটারিটা নিছো এখানে, ওই ব্যাটারির একটা প্রান্ত দিছো হচ্ছে পানির ভিতরে, আরেকটা প্রান্ত অন্য একদিক থেকে নিয়ে এসে দিছো হচ্ছে ভাই বাল্বে। আর এই যে নেগেটিভ প্রান্ত এটা দিয়ে দিছো বাল্বে। এটা যখন শুধু পানিতে আছে তখন এটা দেখবা খুবই অল্প জ্বলতেছে, খুবই অল্প, বা নাও জ্বলতে পারে। তোমার ব্যাটারির হচ্ছে যে অল্প জ্বলে শুধু পানিতে, নাও জ্বলতে পারে, বা খুবই অল্প জ্বলতেছে, এমন থাকবে। এখন তুমি সেম কাজটা করতেছো হচ্ছে এখানে এখানে কি দিয়ে দিয়েছো? এবার সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করে দিছো, সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ দ্রবীভূত করে দিছো। খাবার লবণ দ্রবীভূত করে দেওয়ার পরে যদি এই কাজটা করো, দেখবা এটা হচ্ছে যে ভালো মতনই জ্বলতেছে। এখন কোশ্চেনটা হচ্ছে হোয়াই, কেন জ্বলতেছে? তাহলে আমি তো এখানে আর এদেরকে কানেক্ট করি নাই, তাহলে কেন জ্বলতেছে? এখানেই হচ্ছে মজাটা, বাল্বটা ভালোই জ্বলবে উইদাউট এনি কানেকশন। দেখছো, বাল্বটা ভালো জ্বলবে। এটার আরো অনেক প্রকার মানে আছে, প্রয়োগ আছে, আমি জাস্ট অল্প এতটুকুই দেখি। এটাতে বাল্বটা ভালো জ্বলার কারণটা হচ্ছে, যখন তুমি সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলা, সোডিয়াম ক্লোরাইড পানির ভিতরে যখন দ্রবীভূত করলা, তখন এখানে দুইটা আয়ন তৈরি হয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে সোডিয়াম প্লাস আয়ন, প্লাস এটা কিন্তু অ্যাকুয়াস লিখতেছি আমরা দ্রবীভূত অবস্থায়, তাই। আর একটা হচ্ছে ভাই ক্লোরাইড মাইনাস আয়ন।
ক্লোরাইড মাইনাস আয়ন, এই দুটো আয়ন তৈরি হয়েছে। এখন এই দুটো আয়ন তৈরি হয়েছে, আর কিন্তু কিছু হয় নাই। এ ইলেকট্রন ত্যাগ করে আছে, আর এ ইলেকট্রন কি করে আছে বলতো? গ্রহণ করে আছে, গ্রহণ করে আছে, বুঝছো? এখন তুমি যখন এখান দিয়ে আসলে তুমি যখন বিদ্যুৎ প্রবাহ দাও, তখন এটা আসলে কিসের প্রবাহ? ইলেকট্রনের প্রবাহ না? বিদ্যুৎ প্রবাহ বলতে কি বোঝায় আসলে? সেটা ইলেকট্রন প্রবাহ, ইলেকট্রন প্রবাহ বোঝায়। এখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই যে এখানে কিন্তু এখন এই যে পানির ভিতরে কিন্তু এখন অজস্র সোডিয়াম প্লাস আয়ন আর ক্লোরাইড মাইনাস আয়ন আছে। এখানে কি হবে? অ্যানোডের ভিতরে, যেটা অ্যানোডের সবসময় কি হয় বলতো? জারণ হয়। এখানে তো আয়নের ট্রান্সফার হবেই, বুঝছো? এই যে আয়ন দিয়ে আসলে ট্রান্সফার হচ্ছে অ্যানোডে। এখানে আমরা অ্যানোড আর ক্যাথোড দেই নাই, কিন্তু যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করে আছে যে কে? ক্লোরাইড আয়ন, ও একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে। ত্যাগ করলো, হ্যাঁ, ত্যাগ করলে সে কিসে পরিণত হয় আসলে বলতো? ক্লোরিনে পরিণত হয়। কিন্তু ও কি শুধু ক্লোরিনে পরিণত হয়, নাকি ক্লোরিনটা একটা দ্বিপারমাণবিক গ্যাস Cl2 তে পরিণত হবে? এ পাশে তো দুইটা ক্লোরিন ছিল না, ছিল না। তাহলে তুমি যদি এইখানে ভাই একটা হাফ দিয়ে দাও, তার মানে তোমার এখন রিঅ্যাকশনটা মিলে গেছে, ঠিক আছে? দেখো, এটা হচ্ছে অ্যাকোয়াস ভার্সনে ছিল বা দ্রবীভূত আকারে ছিল, ওখান থেকে ও কিসে পরিণত হয়েছে? গ্যাসে পরিণত হয়েছে ভাইয়া। সেম কাজটা যদি আমরা এরকম ভাবে করি যে এটাকে আমরা দুইটা ক্লোরাইড আয়ন দিলাম, হ্যাঁ, ও দুইটা ইলেকট্রনকে ত্যাগ করলো, দিয়ে কি তৈরি করছে আসলে? ক্লোরিন গ্যাস তৈরি করছে, কোনো সমস্যা হবে না। তখন আবার হচ্ছে যে রিঅ্যাকশনটা একেবারেই ঠিক আছে। ক্যাথোডে কি রিঅ্যাকশন হবে? অ্যানোডে তো হলো, ক্যাথোডে, ক্যাথোডে যে কাহিনীটা হয় কি হবে? এখানে ইলেকট্রন গ্রহণ হবে। তাহলে এই যে সোডিয়াম প্লাস যে ছিল আসলে, ও তো ইলেকট্রন গ্রহণ করবে। এই যে ইলেকট্রন ছাড়ছে না একটা, এটাকে ইলেকট্রন গ্রহণ করতেছে। ও তো আয়নে আকারে ছিল, দিয়ে ও কিসে পরিণত হবে আসলে? সোডিয়াম ধাতুতে পরিণত হবে, এবং ও তো ধাতু আকারেই থাকে, ওর তো এটা নিয়ে কোনো সমস্যা নাই। ও কি আকারে থাকে বলো তো? ধাতু আকারেই থাকে, ও তো একক আকারেই থাকে, ওটাতে কোনো সমস্যা নাই। এই হচ্ছে ওভারঅল হিসাব। বুঝা কি গেছে? ধরতে পারছো? এই হচ্ছে এখানকার মজাদার হিসাব। এখন যদি তুমি ওভারঅল রিঅ্যাকশনের কথা বলো, এই ঘটনাটাই কিন্তু ঘটতেছে। তুমি যখন এখানে শক্তি দিচ্ছ, তখন এই ঘটনাটাই ঘটতেছে, এবং এই ঘটনাটা যখন ঘটতেছে তখন দেখো তো ইলেকট্রনের আদান প্রদান ঘটতেছে না? তাহলে তুমি আসলে এখানে বিক্রিয়া হিসেবে বলতে পারো সোডিয়াম প্লাস প্লাস হচ্ছে ক্লোরাইড মাইনাস দিয়ে আসলে কি তৈরি করতেছে? সোডিয়াম আর ক্লোরিন গ্যাস এমন তৈরি করতেছে। এই হয়ে আছে হিসাবটা, আর কিছুই না। এটাকে 2 দ্বারা গুণ করে দিতে পারো, ইচ্ছা, সমস্যা নাই। এটাকে 2 দ্বারা গুণ করে দিলে এরকম হয় আসলে। এটা 2 হবে, এটা 2 হবে, এটা 2 হবে, আর এটা 1 হবে, এমন। ক্লিয়ার? এই এই ঘটনাটাই ঘটে, এই ঘটনাটা এখানে বলা হচ্ছে। দেখো এই ঘটনাটা কি বলতেছে? যে সমস্ত পদার্থ দ্রবীভূত বা বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, এটা সকল আয়নিক পদার্থই করে। সকল আয়নিক পদার্থ, সকল লবণই কম বেশ করে, এবং হচ্ছে সকল অম্ল আর ক্ষারগুলা যারা আছে তারাও করবে। মানে সবল অম্ল ক্ষার, হ্যাঁ, সবল অম্ল ক্ষার এবং লবণ, এই তিনজন এবং লবণ, এরা যারা, হ্যাঁ, সবল অম্ল ক্ষার এবং লবণ, এরা সবাই হচ্ছে আমাদের স্ট্রং বা তড়িৎ বিশ্লেষ্য। এরা সবাই হচ্ছে দ্রবীভূত বা বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, এবং তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া করে অন্য পদার্থে পরিণত হয়, তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়। দেখুন, দেখো সোডিয়াম ক্লোরাইড, এই যে সোডিয়াম প্লাস পরিণত করছে এবং ক্লোরাইড মাইনাস পরিণত করছে, যেমন হচ্ছে লবণ, ওরা। ওকে, একইভাবে পানি বিয়োজিত হয়ে কিন্তু হাইড্রোজেন আর হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে, এটার কথা আমরা বলতেছিলাম। পানি বিয়োজিত হয়ে কি তৈরি করে বলতো? হাইড্রোজেন আর হাইড্রোক্সিল আয়ন তৈরি করে। পানি বিয়োজিত হয়ে যে জিনিসটা তৈরি করে সেটা হচ্ছে হাইড্রোজেন আর হাইড্রোক্সিল আয়ন তৈরি করে। এখানে একটা উভমুখী চিহ্ন দেওয়া লাগে, হাইড্রোজেন প্লাস আর হচ্ছে হাইড্রোক্সিল মাইনাস আয়ন তৈরি করে। এটা যদি তুমি একটু আপডেটেড জ্ঞান অনুযায়ী দেখতে যাও, তাহলে এখানে আবার এটা এরকম হয়, পানি এটা বিয়োজিত হয়ে শুধু হাইড্রোজেন তৈরি করবে এমন না, মানে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করবে। হাইড্রোনিয়াম আয়ন প্লাস হচ্ছে হাইড্রোক্সিল আয়ন এমন তৈরি করে, এমন তৈরি করে। ক্লিয়ার? বুঝা গেছে? ডান। ওকে, এখন চলো আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ, পটাশিয়াম ক্লোরাইড, হ্যাঁ, ক্যালসিয়াম ক্লোরাইড, হ্যাঁ, তিনটাই। এগুলো কি আমাদের সবল লবণ না? ভালো লবণ। তোমার রাইট আনসারটা ডি। যারা পানিতে আয়ন সৃষ্টি করবে তারাই আমাদের তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ইউজ হতে পারে। শিল্পক্ষেত্রে কোন অ্যাসিডটি সর্বাধিক ব্যবহৃত হয়? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডটা শিল্পক্ষেত্রে আসলে বহুল ব্যবহৃত একটা অ্যাসিড, ঠিক আছে? এই যে সালফিউরিক অ্যাসিড, এইটা। আবার আবার একটা কাহিনী আছে এখানে, সেটা হইলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, আরেকটা হচ্ছে
নাইট্রিক অ্যাসিড। এই তিনজনই শিল্পক্ষেত্রে সব থেকে বেশি পরিমাণে ব্যবহৃত হয়, তিনজনই শিল্পক্ষেত্রে সব থেকে বেশি পরিমাণে ব্যবহৃত হয়। তো তোমার বইয়ের ইনফরমেশন অনুযায়ী হচ্ছে যে জিনিসটা চেঞ্জ হয়, যেমন তুমি 11-12 যখন পড়বা তখন তোমাকে সালফিউরিক অ্যাসিড ঠিকই বলবে, বাট যখন হচ্ছে যে তুমি ক্লাস 8-এ এসে পড়তেছো বা 9-10 স্কুল পর্যায়ে তখন তোমাকে এটা আবার নাইট্রিক অ্যাসিড বলবে। দেখো নাইট্রিক অ্যাসিড। আচ্ছা যাই হোক, অ্যান্টাসিড ওষুধে কোন উপাদানটি থাকে? অ্যান্টাসিড যেটা তোমার অ্যাসিডিটি প্রবলেমটাকে সলভ করে, আসলে অ্যান্টাসিড এর ভিতরে থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর যে দ্রবণ। তো এখন এর ভিতরে যেটা তোমার কাছে উত্তরে থাকবে, ঠিক আছে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বেশি কারেক্ট, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও থাকে। তাহলে রাইট আনসারটা কি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। অ্যান্টাসিড যা তোমার অ্যাসিডিটি প্রবলেমকে আসলে সলভ করবে। অ্যান্টাসিড ওষুধ তো আমরা খাই না, এরকম কোনো মানুষই নাই বোধহয়। গাঢ় ধূসর বর্ণের পদার্থ আসলে কোনটা? মাথায় রাখবা সালফাইড, সালফার যৌগ অধিকাংশ সময় ধূসর কালো বর্ণের হয়। সালফাইড যে যৌগ, সালফাইড দেখো আমি তোমাকে কয়েকটা জিনিস বুঝাই দিই। ধরো FeSO4, FeSO3, এগুলার প্রত্যেকটা যৌগের নাম আসলে কি? এরা তো ফেরাস, ফেরাস তো প্রত্যেক জায়গাতে যুক্ত হবে কারণ আমি 2 যোজনী ব্যবহার করছি। এরপরে এর নামটা আসলে কি বলো তো ভাই? সালফাইড ড, এটা কি মৌল দিয়ে যৌগ সালফাইড, আর এটা কি সালফেট না? মানে এটা হচ্ছে ফেরাস তারপরে কি সালফাইড, এটা হচ্ছে ফেরাস তারপরে কি সালফেট, এটা হচ্ছে কি ফেরাস তারপরে সালফাইড। ফাইট বুঝো, ফাইড ড ফাইট একসাথে মিলাই ফেলো না কিন্তু, জাস্ট ট আর ড এর জন্য যৌগের নামই আলাদা, স্ট্রাকচারই আলাদা। এখানকার রাইট আনসারটা কোনটা হবে? এটা হবে। ওকে ডান, ডান। এরপরে ইথিলিন হরমোনটি কোন ধরনের পদার্থ? ইথিলিন এই হরমোনটা আসলে গ্যাসীয় ভাইয়া। ইথিলিনটা হচ্ছে ওই যে এই গ্যাসটা CH2 ডাবল বন্ড CH2 অ্যালকিনের প্রথম সদস্য। এটা মাথায় রেখো আর কি, হ্যাঁ এটা তোমাদের এখনো নাই। অ্যালকিনের প্রথম সদস্য 9-10-এ উঠে অল্প পাবা, প্রথম সদস্য এটা হচ্ছে ইথিলিন, অ্যালকিনের প্রথম সদস্য ইথিলিন। তাহলে রাইট আনসারটা কি? এটা হচ্ছে গ্যাসীয়, এটা হচ্ছে একটা গ্যাস। ওকে ডান। এরপরে আমাদের কিছু আছে হচ্ছে সিকিউ কোশ্চেন। আমরা চলো এটার আলোচনাটা শেষ করে ফেলি, মানে তোমাকে আমি দেখাই ফেলি, আসলে তুমি নিজেই উত্তর করতে পারবা, আমি যদি একটু দেখাই দিই। অর্ক বাবার সাথে বেড়াতে গেলে খেলনা গাড়ি কেনে। ওকে, এগুলো ব্যাটারি ছাড়া চলেই না, কয়েকদিন ব্যবহার না করলে ব্যাটারি নষ্ট হয়ে দামি খেলনাটাই অকেজো হয়ে যায়। ওকে, তুতের সংকেত কি? কপার সালফেট করছিলাম তো আমরা, তাই না? ইন্টু 5 অণু পানি, তুতের সংকেত। ওকে, এরপরে চুনে পানি যোগ করলে কি ঘটে? চুনে ক্যালসিয়াম অক্সাইডের ভিতরে তুমি পানি যোগ করছো, তাহলে কি তৈরি করবে বলো তো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে চুনের পানি, এবং প্রচন্ড তাপ উৎপাদন হবে। একটু আগেই তো আমরা পড়লাম। উদ্দীপকের খেলনা গাড়ি চালাতে যে বস্তুটির প্রয়োজন হয় তার গঠন প্রণালী বর্ণনা করো। পারবো না, এর ডিটেইলড আর ব্রড আকারে দেখাইলাম। অ্যানোডে কাকে ইউজ করিস, ক্যাথোডে কাকে ইউজ করিস, মধ্যখানে কি থাকে, এটা করলেই তো হয়েছে। আচ্ছা, খেলনা গাড়ির মতো টর্চ লাইট জ্বালানোর সময় বস্তুটিতে কি ধরনের শক্তির রূপান্তর ঘটে? কি ধরনের শক্তির রূপান্তর ঘটে? অর্থাৎ রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তি বা তাপ শক্তিতে রূপান্তর ঘটে। এই যে রূপান্তর টর্চ লাইটের সময়, টর্চ লাইট জ্বালানোর ক্ষেত্রে, তাহলে রাসায়নিক শক্তি কিসে যাচ্ছে? আলোক শক্তিতে যাচ্ছে। তখন তুমি যদি পারো, তাহলে আমি যে তোমাকে অ্যানোড বিক্রিয়া আর ক্যাথোড বিক্রিয়া এক্সট্রা আকারে দেখালাম, এটা যদি দিয়ে দাও না তাহলে একেবারে বেস্ট হয়। বুঝছো তো কোথাকার জিনিসপাতি? অ্যানোড আর ক্যাথোডের বিক্রিয়াটা যদি দিয়ে দাও না তাহলে একেবারে বেস্ট অফ দ্য বেস্ট হয়। অ্যানোড আর ক্যাথোডের বিক্রিয়াটা জাস্ট যদি দিয়ে ফেলতে পারো। পড়লাম না এখানে এক্স্যাক্ট এই জায়গায় অ্যানোড আর ক্যাথোডের বিক্রিয়া। গঠন প্রণালী তো ব্যাখ্যা করলা গতে, বিক্রিয়াটা যদি দিয়ে ফেলতে পারো। ওকে, সো ডান। নেক্সট আমাকে বলতেছে কাপড় কাঁচা সোডা প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। কাপড় কাঁচা সোডাটাকে সোডিয়াম NaHCO3 সোডিয়াম কাপড় কাঁচা সোডা হচ্ছে সোডিয়াম কার্বনেট, হ্যাঁ, ইন্টু 10 অণু পানি। আসলে যাই হোক, তো শুধু দিলেই হয়েছে। সাধারণ লবণ মানে কি ভাই? সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস এখানে একটা এক্সট্রা বস্তু দিছে, বলো তো কার্বনেট বা বাইকার্বনেট, তার মানে এটা কি আসলে? কার্বন ডাই অক্সাইড না? এই যে তুমি কিন্তু উত্তর করতে পারতেছো। লাইমস্টোন ক্ষারক আর গ্যাস। লাইমস্টোন মানে কি আসলে? চুনা পাথর ভাই।
লাইম, চুন, স্টোন, পাথর, মানে চুনা পাথর। চুনা পাথর কোনটা ভাইয়া বল? ক্যালসিয়াম কার্বনেট। এটাকে যদি হিট দেস তাহলে কি হবে রে? এটাকে যদি তুমি হিট দাও তাহলে কি হবে? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এখানে কি বলছে দেখো, ক্ষারক ক্যালসিয়াম অক্সাইড প্লাস গ্যাস। যৌগমূলক কি? দেখতে যৌগের মতো বাট কাজ করবে বা আচরণ করবে মৌল হিসাবে, একগুচ্ছ পরমাণু বা পরমাণু গুচ্ছ, সেটাই কি আমাদের যৌগমূলক। ডান। রাসায়নিক সমীকরণ বলতে কি বুঝো? রাসায়নিক সমীকরণ মানে হচ্ছে যে একটা রাসায়নিক বিক্রিয়ার বা একটা রাসায়নিক বিক্রিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সেটাকে প্রতিনিধিত্ব করা হয় বা রিপ্রেজেন্ট করা হয় বা উপস্থাপন করা হয়, সেটাই হচ্ছে আমাদের কি? রাসায়নিক সমীকরণ। এটাই না? সাথে একটা রাসায়নিক সমীকরণ, একটা রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ তুমি দিয়ে দিলা, তাইলেই হয়েছে। 1 নং বিক্রিয়াটি সমীকরণের সাহায্যে সম্পূর্ণ করো। 1 নং বিক্রিয়াটা সমীকরণের সাহায্যে সম্পূর্ণ করতে হবে ভাইয়া। তুমি বুঝো, কাপড় কাঁচা সোডা আর ধাতব সোডা মানে বেকিং সোডা কিন্তু এক জিনিস না। বেকিং সোডা ছিল বাইকার্বনেট, কাপড় কাঁচা সোডা হচ্ছে ভাই কার্বনেট। শুধু কার্বনেট না, ইনটু 10 পানি থাকে। তো তুমি তোমার এই বয়সে আসলে শুধু কার্বনেট দিলেও পারো, H2O, সরি H2 আবার বলি, সাথে কি HCl। এই বিক্রিয়া যদি কমপ্লিট করো, কি তৈরি করবে? সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, প্লাস পানি তৈরি করবে, প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। এখানে তোমার 2 লাগবে, এখানে তোমার 2 লাগবে, তাহলে রাসায়নিক বিক্রিয়াটা সমতাকরণ হয়ে গেছে। ওকে, ডান। আচ্ছা, তার আগে লিখে ফেললা কাপড় কাচা সোডার সঙ্গে কি, হাইড্রোক্লোরিক কি, হ্যান ত্যান, এগুলো লিখে ফেললাম। এরপরে বলতেছে 2 নং বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসটিকে চুনের পানির ভিতর দিয়ে চালনা করলে কি ঘটবে? উৎপন্ন যে গ্যাসটা, কোন গ্যাসটা ভাইয়া উৎপন্ন রে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন। 2 নং বিক্রিয়াটা প্রথমে লিখলা, অম্লে লিখা কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হলো। এইটাকে যদি তুমি চুনের পানির ভিতরে চালনা করো তাহলে চুনের পানিটা আবার ঘোলা হয়ে যাবে। করলাম না আমরা এই বিক্রিয়াটা একটা এমসিকিউ কোশ্চেনের ভিতরে? চুনের পানিটা ঘোলা হয়ে আবার ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে এবং চুনের পানি ঘোলা হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? ডান। নেক্সট, এই বিক্রিয়া কয়টা দেওয়া? ভিনেগারের সংকেত কি? CH3COOH। এই যে এই অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে তো ভিনেগার বললাম, ভুললে কিন্তু মাইর। আচ্ছা, এরপরে বলতেছে লাইম ওয়াটার বলতে কি বুঝায়? লাইম ওয়াটার মানে কি? মানে আমরা যে স্ল্যাকেড লাইম পড়লাম, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডের সাথে যখন পানি যোগ করলাম তখন সেটা কি ছিল ভাই বলতো? পানি যোগ করলাম তখন সেটা ছিল হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটাকে আমরা বলতেছিলাম স্ল্যাকেড লাইম। এবং এই স্ল্যাকেড লাইমের যে সম্পৃক্ত জলীয় দ্রবণ বা সম্পৃক্ত জলীয় দ্রবণ, সেটাই হচ্ছে আমাদের কি? লাইম ওয়াটার। সম্পৃক্ত জলীয় দ্রবণ, সেটাই হচ্ছে আমাদের কি? লাইম ওয়াটার। ক্লিয়ার? ওকে। এখানে বলতেছে ভাইয়া তারপরে বিক্রিয়ার প্রকারভেদ। 2 নং বিক্রিয়াটা কোন প্রকারের? দেখতো ভাইয়া 2 নং বিক্রিয়াটাকে চেনা যায় নাকি? করাইছিলাম কিনা? অবশ্যই করাইছি। কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞা কি ছিল? যখন কোনো একটা বিক্রিয়ক অপর কোনো একটা বিক্রিয়ক থেকে কোনো একজনকে প্রতিস্থাপিত করে ওই জায়গাটা নিজে দখল করে একটা নতুন যৌগ উৎপন্ন করে, তখন সেটাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলতাম। এটা কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, ব্যাখ্যা করলাম, বুঝাই দিলাম, দেখাই দিলাম, শেষ। 2 নং বিক্রিয়াটিতে এই ভাই সরি টেকিং মাই ব্যাক, মানে সরি টেকিং, আমরা ব্যাক নিচ্ছি জিনিসটা, কথাটা। এখানে বলছে ভাই 1 নং বিক্রিয়াটা কোন ধরনের? তো 1 নং বিক্রিয়াটা দেখ ভাই, এটাও তো আমরা দেখাইছি। 1 নং বিক্রিয়াটা কি দেখতো ভাই? একটা যৌগ ছিল, সেটা ভেঙে একাধিক যৌগ উৎপন্ন হচ্ছে। তাহলে এটা কি বিক্রিয়া রে? বিয়োজন বিক্রিয়া না? ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এই তো বিক্রিয়া। এটা কি বিয়োজন বিক্রিয়া? বিয়োজন বিক্রিয়ার সংজ্ঞা কি ছিল? বিয়োজন বিক্রিয়া হচ্ছে যখন একটা নির্দিষ্ট বিকারক ভেঙে বা বিয়োজিত হয়ে এক বা একাধিক সম্পূর্ণ ভিন্নধর্মী অপর কোনো উৎপাদ তৈরি করে বা যৌগ তৈরি করে, সেটাই তো ছিল বিয়োজন বিক্রিয়া। এটাই আমাদের বিয়োজন বিক্রিয়া। ওকে, 1 নং বিক্রিয়াটি কোন প্রকারের বিক্রিয়া? ব্যাখ্যা করো। বিয়োজন বিক্রিয়া বললাম, ব্যাখ্যা করে দিলাম, শেষ। 2 নং বিক্রিয়াটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া, বিশ্লেষণ করো। এটা আগেই বলে দিলাম, তাই না? হ্যাঁ, অবশ্যই এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, 2 নম্বরটা। এবং প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞা দিব, সেটার ব্যাখ্যা করব, বিক্রিয়াটা লিখবো, বুঝাই দিব যে হ্যাঁ এই যে রিপ্লেস হইলো, দ্যাটস এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। ক্লিয়ার? ডান। পার্ট 1 আর পার্ট 2 এর মধ্যে তোমার রীতিমতন তামা তামা করে ভেজে ফেলা হয়েছে কাকে বলতো? রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া যা লাগবে, যতটুক দরকার, ডান অ্যান্ড ডাস্টেড। এক্স্যাক্টলি যতটুকু দরকার ছিল ইনশাল্লাহ কমপ্লিট করে দেওয়া হয়েছে।
সো যারা শেষ অবধি কমপ্লিট করলা অবভিয়াসলি অনেক অনেক থ্যাংক ইউ। হ্যাঁ, আশা করি তোমার এখান থেকে যা কিছু অ্যাডভান্স এবং যা কিছু খুবই প্রয়োজনীয় একেবারে ডিপ বেসিক্স সহ তা ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলা হয়েছে। তোমার কাজ থাকবে হচ্ছে এটা সুন্দর নোটটা সংরক্ষণ করা, এই নোটটাকেই তুমি রিভিশন করবা, সেটার উপর ভরসা করেই তুমি মেইনলি এক্সামে বসবা। এক্সামে বসলে তুমি বেশ কিছু উইকনেস খুঁজে পাবা, সেটাকে তুমি প্র্যাকটিসে নিবা। ব্যাস, বিলিভ মি ইউ ক্যান কনকিউর, তাহলেই তুমি হচ্ছে কনকিউর করতে পারবা। ঠিক আছে, তুমি ইনশাল্লাহ জিতবা। সো সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।